মুনাফার ক্লাসে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমরা আজকে দুই ধরনের মুনাফাই পড়বো, সরল মুনাফা এবং যৌগিক মুনাফা। প্রশ্ন সাধারণত সরল মুনাফা থেকেই বেশি আসে। আমরা যদি প্রশ্নগুলো দেখি, সর্বশেষ 47তম বিসিএস এই প্রশ্নটা আসছিল যে 100 টাকার 10% হারে 5 বছরের জন্য বিনিয়োগ করা হলে সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে। এখানেও চক্রবৃদ্ধি মূলধন থেকে আসছে, 40তমতে সরল মুনাফা আসছে, মানে মোটামুটি মুনাফা থেকে প্রশ্ন আসে। এই যে এখানে যৌগিক মুনাফা থেকেও দেখেন, এই যে 46তমতে একটা প্রশ্ন আসছে, 43তে আসছে। 43তে দেখেন এখানে যৌগিক মুনাফা অর্ধ বছর হিসাবে ধরা হয়। 39তম বিসিএস যে সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করতে বলছে। ওকে, চলেন আমরা একটু বেসিকটা একটু জেনে নেই, সূত্রগুলো একটু দেখে নেই, তাহলে সুবিধা হবে। প্রথমে একটু বেসিক আলোচনা করি। হ্যাঁ, আই সমান পি আর এন এর ম্যাথ, রাইট। মুনাফার অঙ্কগুলো আসলে কি? মুনাফার অঙ্কগুলো হচ্ছে, ধরেন আপনি 500 টাকা জমা করলেন ব্যাংকে, 500 টাকা জমা করলেন। ব্যাংক বলল ব্যাংক বলল আপনাকে মুনাফা দিবে, মুনাফা দিবে। সেটা প্রতি 100 টাকাতে 10%। ধরেন প্রতি 100 টাকাতে 10 টাকা। এটা বছর শেষে, এটা বার্ষিক মুনাফার হার। হ্যাঁ, এটা হচ্ছে বার্ষিক মুনাফার হার। মানে 100 টাকা যদি ব্যাংকে থাকে, 1 বছর পরে আপনাকে মুনাফা দিবে 10 টাকা। এটা হলো বার্ষিক মুনাফার হার। আপনি ব্যাংকে জমা রাখছেন 500 টাকা। এরপরে ধরেন 5 বছর পর, 5 বছর পর, 5 বছর পর কত টাকা মুনাফা পাবেন? আচ্ছা, এই 5 বছরটাকে এইভাবে চিন্তা করেন যে 5 বছরে সে মুনাফা নিবে 5 বার। ভালো করে খেয়াল করেন, 5 বছরে সে মুনাফা নিবে 5 বার। এগুলা কিন্তু শতকরারই অঙ্ক। মানে 500 টাকার 10% কত হয়? মানে 100 টাকায় সে মুনাফা নেবে 10 টাকা। 100 টাকায় মুনাফা নেবে 10 টাকা। তাহলে 1 টাকায় মুনাফা নেবে 10 ভাগ 100 টাকা। তাহলে 500 টাকায় মুনাফা নেবে এই 10 ভাগ 100 গুণন 500। তো হিসাব করলে কত হয়? 50 হয়। তার মানে সে 500 টাকা যদি ব্যাংকে রাখে, বছর শেষে সে মুনাফা নেবে 50 টাকা। এটা 1 বছর শেষে। তাহলে 5 বছর শেষে কয়বার, কত মুনাফা নেবে? প্রতি বছরে 50 টাকা করে মুনাফা নিলে 5 বছরে, 5 বছরে 250 টাকা মুনাফা নেবে। এটা একদম বেসিক জিনিস, একদম বেসিক জিনিস। এখান থেকে আমরা এই যে 5 বছরে 5 বার নিব, হ্যাঁ, মুনাফার হার, রেশিও, এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। এই যে কতবার নিচ্ছি, এন সংখ্যক বার, 5 বার নিতে পারি, 4 বার নিতে পারি, এই জন্য বছরগুলোকে এন দ্বারা প্রকাশ করা হয়, নাম্বার অফ ইয়ার, বা আপনি কতবার নিচ্ছেন। আর যেটা আপনি জমা রাখতেছেন সেটা হচ্ছে প্রিন্সিপাল, মানে পি বা আসল। আর যেটা পাচ্ছেন আপনি সেটা হইল ইন্টারেস্ট বা সুদ। ঠিক আছে, এখন দেখেন এইখানে আমি কি কি করলাম। এই 10 গুণন 100, এর সাথে 500 গুণ করছি, মানে সামনে এই যে 500 গুণ করলাম, এর সাথে কিন্তু আমি পরে কি কি গুণ করছি, সময়টা গুণ করছি, 5 বছর যে সময় সেটা গুণ করছি 5। তো আমি এটাকে একসঙ্গে এইভাবে লিখতে পারি, এই 500 গুণন 5 গুণন 10 নিচে হলো 100। এটা কি বের করলাম আমরা? মুনাফা বের করলাম। তো এই মুনাফার সূত্রটা কি দেখেন, আমি এখানে কি বের করছি, কি লিখছি প্রথমে? আসলটা লিখছি, এটা কিন্তু আসল, তাই না? এটাই হলো আসল। তাহলে আসল গুণন, এরপরে আমি লিখছি সময় গুণন হার ভাগ 100। মুনাফা নির্ণয়ের একটাই সূত্র, যেটা আমরা চিনি, কিভাবে? আই ইকুয়াল পি এন আর দ্বারা। এই তো, সমস্যা নাই। আপনি বাংলাটা একটু মাথায় রাখেন, অনেক কিছু বুঝতে সুবিধা হবে। মুনাফা সমান কি? আসল গুণন সময় গুণন হার ডিভাইডেড বাই 100। আপনি যদি ইংরেজিতে মনে রাখেন, ইংরেজিতে আই ইকুয়াল পি এন আর, এইটা মনে না রেখে আই ইকুয়াল পি এন আর ভাগ 100, সরাসরি এই সূত্রটা মনে রাখবেন, আই ইকুয়াল পি এন আর ভাগ 100। ওকে, তো আমাদের এই সূত্রটার মধ্যে 4টা পয়েন্ট আছে, 4টা হচ্ছে আমাদের চলক আছে। সেটা কি কি? সেটা হচ্ছে মুনাফা, আসল, সময়, হার।
মুনাফা, আসল, সময়, হার, এই চারটার মধ্যে যে কোনো তিনটা দেওয়া থাকবে, বাকি একটা বের করতে হবে। চারটার মধ্যে যে কোনো তিনটা দেওয়া থাকবে, আমাদেরকে আরেকটা বের করতে হবে। আচ্ছা, তাহলে এখানে মুনাফা বের করা শিখলাম। তাহলে আই ইকুয়াল পি এন আর, এটা দ্বারা বের করতে পারি, অথবা আপনি এটাকে এখান থেকে যদি আসল বের করতে হয়, কোনো অঙ্কে যদি আসল বের করতে হয়, সেটা সূত্রটা কি হবে সেটা দেখেন। আমরা এটাকে লিখতে পারি আর গুণন করে, লিখতে পারি পি এন আর সমান এই 100 × I। তাহলে পি সমান কি হবে? 100 × I ডিভাইডেড বাই এন আর। যদি আমাদেরকে এন বের করতে বলে, ধরেন এন বের করতে বলো, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে এন সমান 100 × I ডিভাইডেড বাই পি আর। যদি আমাদেরকে আর বের করতে বলে, তাহলে আমরা এটা থেকে লিখতে পারি আর সমান 100 × I ডিভাইডেড বাই পি এন। তো দেখেন, পরের যে তিনটা সূত্র লিখলাম, এই একটা সূত্র, এই একটা সূত্র, প্রত্যেকটা সূত্রের ক্ষেত্রে আমার ভগ্নাংশ যে উপরে যেটা, সেটা ফিক্সড, সেটা কি? 100 × I বা I × 100, আপনি যেটাই বলেন না কেন, মুনাফা গুণন 100। একদম সোজাভাবে বললে আমাদের সূত্রগুলো এরকম: আসল বের করতে বলুক, তারপরে সময় বের করতে বলুক, আর হার বের করতে বলুক, যেটাই বের করতে বলুক না, আসল বের করতে বলছে উপরে মুনাফা গুণ 100, এটা ফিক্সড। তাহলে বাকি থাকলো কি কি? সময় এবং হার, বাকি দুইটা নিচে। সময় বের করতে বলছে, তাহলে উপরে মুনাফা গুণ 100, এটা ফিক্সড। তাহলে আর কি কি থাকলো? আর সময় এবং মুনাফা লিখে ফেলছি, তাহলে থাকলো আসল গুণন হার। এরপর যদি হার নির্ণয় করতে বলে, তাহলে উপরে হচ্ছে মুনাফা গুণ 100, আর তাহলে এখানে কি থাকবে? আসল গুণন সময়। এই হলো সূত্র, মুনাফা নির্ণয়ের এই কয়েকটাই সূত্র। তো আমাদের মুনাফার সূত্র হলো এই চারটা। হ্যাঁ সৈকত, আপনি ওভাবে করতে পারেন, প্রথমটা মনে রেখে বাকিগুলো বের করতে পারেন। এখন আমাদের বাংলা সূত্র যদি মনে না থাকে, অসুবিধা নাই, আমাদের ইংরেজি সূত্রটা আমি বলবো, শুধু আই ইকুয়াল পি এন আর এইটা মুখস্থ না করে আপনারা এটা মুখস্থ করেন, আই ইকুয়াল পি এন আর ভাগ 100। আর বাকি যেগুলো, এই যে পি বের করতে বলুক, এন বের করতে বলুক, আর বের করতে বলুক, পি বের করতে বলছে, তাহলে উপরে I × 100, এটা ফিক্সড। এন বের করতে বলছে, I × 100 উপরে এটা ফিক্সড থাকবে। আর বের করতে বলছে I × 100। বাকি এখানে কি পি আই লিখে ফেলছি, তাহলে এখানে থাকবে এন আর। এন আই লিখে ফেলছি, তাকে বাকি থাকলো কি? পি আর। এখানে আর আই লিখে ফেলছি, পি এন। তো এই সূত্র তিনটা সহজ, উপরেটা ফিক্সড থাকবে। এখন পরীক্ষার হলে কি করতে হবে? পরীক্ষার হলে আপনাদের সূত্রগুলো মাথায় থাকবে, শুধু এই পুরো জিনিসটা মাথায় থাকবে, শুধু মানগুলো বসায় হিসাব করবেন। এটা গেল সরল মুনাফার সূত্র, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা, আচ্ছা, যৌগিক মুনাফার সূত্র আমরা যৌগিক মুনাফার সময়ই করব। আমি সূত্রগুলো এখানে লিখে রাখছি বাংলায়। আপনারা, আমার কাছে বাংলাটা বেশি ইজি লাগে ইংরেজির তুলনায়। তবে আমরা অভ্যস্ত যেহেতু আমরা ইংরেজিতে অভ্যস্ত, তাহলে আমরা ইংরেজিতে আমরা করতে পারি, অসুবিধা নেই। তো চলেন আমরা অঙ্ক করি। প্রথমে আমরা মুনাফা বের করবো আর সুদ আসল নির্ণয় করবো। জিয়াউল হক বলছেন মুনাফা যোগ আসল, তো মুনাফা যোগ আসল বের করতে বললে মুনাফা বের করবেন, আর আসল বের করে দুইটা যোগ করলে না মুনাফা যোগ আসল হয়ে যাবে। এটার জন্য তো আলাদা কোনো সূত্রের দরকার নাই জিয়াউল। মুনাফা আসল বের, এই যে এখানে আছে সুদ আসল, তো সুদ বের করবেন, সুদের সাথে যদি আসল যোগ করে দেন, সুদ আসল হয়ে গেল। এটার জন্য আলাদা সূত্র মনে রাখার কি দরকার আছে আমাদের? সেটা দরকার নেই। ওকে, তাহলে 6% হারে 2 বছরে 10,000 টাকার উপর সুদ কত হবে? অঙ্কগুলো আপনারা করবেন, আপনারা প্র্যাকটিস করেন। ক্লাসের বাইরে তো প্র্যাকটিস করার সময় বা সুযোগ কোনোটাই পান না, এখন প্র্যাকটিস করে ফেলেন ক্লাসের মধ্যেই। তাহলে এখানে সুদ বের করতে বলছে, সূত্র থাকবে মাথায়, শুধু মানগুলো লিখবেন খাতায়। কি কি সূত্রটার উপরে কি কি হবে? পুরো হবে আসল, হচ্ছে 10,000 গুণন সময় 6, সরি সময় হলো 2, গুণন মুনাফার হার 6/100। এখানকার 2 শূন্য আর এখানকার 2 শূন্য কেটে দিলে কত হচ্ছে? 1200। এই হলো অ্যান্সার। এখন এই অঙ্কে যদি বলতো যে সুদ আসল কত, তা সুদ আসল এই যে 1200 বের করে ফেলছেন, সুদ আসল 10,000, তা সুদ আসল বললে দুইটা যোগ করে দিবেন। এটার জন্য আলাদা সূত্র মুখস্থ কেন করতে যাবেন? এটার জন্য আলাদা সূত্র মুখস্থ করার কি দরকার আছে? তাহলে 11,200, এর জন্য তো আলাদা সূত্র মুখস্থ দরকার নাই, তাই না? তাহলে এগুলো আর আমি করে দিচ্ছি না, হ্যাঁ এগুলো আমি করে দিচ্ছি না, এগুলো আপনারা প্র্যাকটিস করবেন। এই যে সুদে আসলে কত, আগে সুদ বের করবেন, সুদ বের করে আসলের সাথে যোগ করে দিলে সুদ আসল চলে আসবে।
ঠিক আছে, এইটা আমি করে দেই, এইটা আমি করে দেই। এনে বলছে 6% হারে 9 মাসে 10,000 টাকার উপর সুদ কত হবে। মনে রাখতে হবে সময়টা সবসময় বছরে কাউন্ট হবে, এটা সবসময় বছরে কাউন্ট হবে। তাহলে সময় যেহেতু এখানে 9 মাস আছে, আমরা জানি 12 মাসে, 12 মাসে হয় 1 বছর, তাই না? তাহলে 1 মাসে হবে কত? 1/12 বছর। 9 মাসে কত হবে? 9/12। এক কথায় আমরা যদি সময়কে, সরি, মাসকে যদি 12 দ্বারা ভাগ করি তাহলে আমরা বছর পেয়ে যাচ্ছি। মাসকে যদি 12 দ্বারা ভাগ করি তাহলে আমরা বছর পেয়ে যাচ্ছি। 9/12 মানে কত? 3 দ্বারা ভাগ করলে 3/4। তাহলে এই 9 মাস, এটাকে যদি বছরে প্রকাশ করি তাহলে 3/4 বছর। এখন সুদ বের করতে বলছে, তাহলে সুদ বের করেন এখন। সুদ হবে আসল গুণন সময় গুণন হার ভাগ 100। এখানকার 2 শূন্য এখানকার 2 শূন্য যদি কেটে দেই, 4 দ্বারা 100কে ভাগ করলে হবে 25। তাহলে 6 25-এ 150, 3 15 450, 450 টাকা। এটাই অ্যান্সার। তাহলে এখানে মাস দেখে ভয় পাওয়ার কিছু নাই, হ্যাঁ। যেমন এখানে আছে 2 বছর 4 মাস। তাহলে 2 বছর 4 মাসে কত বছর হয় সেটা বের করুন। আগে 4 মাসে কত বছর? তাহলে 4 মাস, এটাকে বছরে প্রকাশ করলে 12 দ্বারা ভাগ করেন, মানে 1/3 বছর। তাহলে 2 যোগ এই যে 2 বছর, এর সাথে 4 মাস মানে 1/3 বছর। তাহলে 2 যোগ 1/3, তাহলে কত হয়? কত হয়? 3 × 6 আর 1-এ 7/3 বছর। তাহলে সময়টা হলো 7/3 বছর। অথবা আপনি পুরোটাকে মাসে প্রকাশ করে তারপরে বছরে প্রকাশ করতে পারেন, একই কথা। 2 বছর 4 মাস মানে 28 মাস, তাই না? 28 মাস। তাহলে 28কে যদি 12 দ্বারা ভাগ করেন তাহলে হয়ে যাবে বছর। 4 দ্বারা ভাগ করলে 4 7 28, 3 4 12, ওই 7/3 বছর, একই কথা। যেভাবে খুশি করেন সমস্যা নাই। তাহলে সময়টা হলো কত? 7/3 বছর। এখন সুদ বের করতে বলছে, তাহলে সুদ বের করবেন। উপরে হবে আসল, আসল 720, গুণন সময় হলো 7/3, গুণন মুনাফার হার হলে যে 5 টাকা, শতকরা বার্ষিক 5 টাকা হার সুদে, ডিভাইডেড বাই 100। এই শূন্য শূন্য কাটা, 3 দ্বারা 72কে ভাগ করলে হবে 24, 5 দ্বারা 10কে ভাগ করলে হবে 2, 2 দ্বারা 24কে ভাগ করলে হবে 12, বা 7 12 84 টাকা। এখানে 2/3 লেখা হয়ে যায়? না না, 2/3 লেখা যাবে না। আচ্ছা, এখানে বলছে 2% হার সুদে 100 টাকা 3 বছরের সুদ অপেক্ষা 3% হার সুদে ওই টাকার 3 বছরের সুদ কত বেশি। মানে এখানে দুইটা অঙ্ক, দুইটা অঙ্ক। এটা 2% হার সুদে 100 টাকার 3 বছরের সুদ বের করবেন। তাহলে এখানে সুদ কত? 100 টাকা, সময় 3 বছর, সুদের হার 2, ডিভাইডেড বাই 100, মানে এখানে সুদ হলো 6 টাকা। খালেদ ইমরান, আপনি কেন 3কে নিচে নিয়ে যাবেন? আপনার কি এটার কোনো দরকার আছে? যখন আপনি এই ধরনের চিন্তা করবেন তখন জটিল হয়ে যাবে। আপনি তো এখানে এইটা তো উপরে আপনি হিসাব করতে পারতেছেন, এই 3 যে উপরে আছে এটা তো উপরে আপনি হিসাব করতে পারতেছেন। হ্যাঁ, আপনি 3কে নিচে লিখতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি 3কে নিচে লিখতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, একই কথা। কিন্তু এইটা লিখতে গিয়ে যে চিন্তাটা করতে হবে, আমার যেখানে আছে সেইখানে বসাই তো হিসাব করা যাচ্ছে, যেখানে আছে সেখানে বসাই হিসাব করবেন। আর এখানে সুদ কত হবে? এখানে হচ্ছে ওই 100 টাকায় 3% হার সুদে কয় বছর? 3 বছরে, ভাগ 100 মানে 9 টাকা। তাহলে কত টাকা বেশি? এখানে সুদ 6 টাকা, এখানে 9 টাকা, 3 টাকা বেশি, তাই না? 9 থেকে 6 বাদ দিলে 3 হয়, ওকে, 3 টাকা বেশি। এখানে বলছে লাইলি 20% সরল সুদে 800 টাকা এবং 15% সরল সুদে 600 টাকা বিনিয়োগ করলো। 1 বছর পর তিনি কত সুদ পাবেন? এখানেও দুইটা অঙ্ক, এখানেও দুইটা অঙ্ক। এটা সুদ বের করবেন, এটা সুদ বের করবেন, দুইটা যোগ করলেই অ্যান্সার হয়ে যাবে। মানে এটা একটা অঙ্ক আগের অঙ্কটার মতোই। এখানে দুইটা অঙ্কের বিয়োগফল চাইছে, এখানে যোগফল চাইছে, এইটুকুই, আর কিছু না। তাহলে এটা আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, ঠিক আছে। আমরা টাইপ 2-এর মুনাফার হার নির্ণয় করব। টাইপ 2 মুনাফার হার নির্ণয় করবো, তোমার 4 ধরনের অঙ্ক। এই যে মুনাফার হার যে নির্ণয় করবো, এখানে আবার 4টা টাইপ আছে। প্রথম হচ্ছে সুদের পরিমাণ থেকে, মানে এটা খুবই সহজ। এই যে এখানে যে শতকরা বার্ষিক কত হার সুদে 60,000 টাকা, 5 বছরের সুদ 600 টাকা হবে, যে কত হার সুদে মুনাফার হার বের করতে বলছে। তাহলে মুনাফার হার যদি বের করতে বলে, এই ক্ষেত্রে সূত্রটা সব সময় উপরে সুদ গুণন 100 বা মুনাফা গুণন 100। তা মুনাফা হচ্ছে 6,000, 6,000 গুণন 100, আর নিচে আসল গুণন সময়। তাহলে এখানে হচ্ছে 60,000 গুণন সময় 5। এইখানকার 4টা শূন্য,
এইখানকার 4টে শূন্য কেটে দিলাম। 6 দ্বারা 60কে ভাগ করলে হবে 10। 5 দ্বারা 10কে ভাগ করলে হবে 2। দিলে হলো, তাহলে এটা হচ্ছে 2%, তাই না? 2%, ওকে। তাহলে এগুলো এখন নিজেরা করবেন, হ্যাঁ। এগুলো নিজেরা নিজেরা প্র্যাকটিস করার সময় পেলে করবেন। আর খুব বেশি সময় যেহেতু নাই, অত প্র্যাকটিস করার সময় সুযোগ আপনাদের হবে না, অসুবিধা নাই। এবার মুনাফার হার নির্ণয় করব, তবে সেটা হচ্ছে ভগ্নাংশ সংক্রান্ত। মুনাফার হার নির্ণয় করব, সেখানে কিছু ফ্র্যাকশন থাকবে। যেমন এখানে বলছে কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 5,500 টাকা হয়। মুনাফা আসলের 3/8 অংশ হলে মুনাফার হার কত? আমি কি বলছিলাম, ভগ্নাংশ যদি থাকে নিচের সংখ্যাটা হবে কার, যার সাথে এর আছে সেটাই হবে নিচের সংখ্যাটা। তাহলে আমি এখানে ধরে নেই যে আসল হলো 8 টাকা। ধরে নেই আসল 8 টাকা। তাহলে মুনাফা 3 টাকা। তাহলে আসল পাইছি, মুনাফা পাইছি, সময় দেওয়া আছে। সময় দেওয়া আছে 3 বছর। এখন মুনাফার হার বের করা যাবে না। আমরা এই 5,500 তো ব্যবহার করার দরকার নেই, আমি তো 3টা পেয়ে গেছি। মেহেদি হাসান ওইদিকে যাওয়ার দরকার নেই, 8+3 = 5,500, ওইদিকে যাওয়ার দরকার নেই, আমি ওটা ব্যবহারই করব না। তাহলে এখন মুনাফার হার নির্ণয় করি। এখানে হচ্ছে মুনাফার হারের ক্ষেত্রে উপর হবে মুনাফা গুণন 100। মুনাফা হলো 3, তার সাথে গুণ 100। নিচে হবে কি, আসল 8, সময় 3। তাহলে 3 আর 3 কাটা যাবে। 8 দ্বারা 100কে ভাগ করলে হবে 12.5 এত পার্সেন্ট, এটাই অ্যান্সার। এটাই হবে অ্যান্সার। এখন এইটার দিকে নজর দেওয়ার দরকার নাই। এটা দিয়ে করতে গেলে অঙ্কটা আরো বড় হবে। তখন আপনাকে বের করতে হবে যে এটা তো মুনাফা আসল, তাই না? আসল যদি 8 হয়, মুনাফা যদি 3 হয়, তাহলে মুনাফা আসল হবে 11। তাহলে মুনাফা আসল 11 হলে আসল হবে 8। মুনাফা আসল 1 হলে আসল হবে 8/11। তারপর মুনাফা আসল 5,500 হলে আসল হবে 8/11 × 5,500। এইখান থেকে আপনি আসল বের করবেন, তারপর মুনাফা বের করবেন, তারপর অঙ্ক করবেন। কি দরকার আছে আমার? আমার দরকার নেই তো, আমি ভগ্নাংশ দিয়ে তো শেষ করতে পারতেছি। এ সেম অ্যান্সারই আসবে। এটাও সেম। এই যে 5 বছরে সুদ সহ 306 টাকা, মানে এটা মুনাফা আসল। আর এখানে বলছে সুদ আসলের এত অংশ হলে আসল এবং সুদের হার নির্ণয় করুন। তাহলে এখানে সুদের হার নির্ণয় করা যাবে সেম আগের মতো করেই। তবে এখানে যেহেতু আসল বের করতে বলছে, তাহলে আসল বের করতে গেলে কি করতে হবে? আসল বের করতে গেলে, আচ্ছা আমরা আগে মুনাফার হারটা নির্ণয় করি। এইখানে হচ্ছে আসল যদি হয় 25 টাকা, তাহলে সুদ কত? 9 টাকা, তাই না? সুদ 9 টাকা। সময় তো আছে 5 বছর। সময়টা আছে 5 বছর। তাহলে প্রথমে হার নির্ণয়টা করে ফেলি। তাহলে সুদ গুণন 100, নিচে আসল গুণন সময়। এই 5 দ্বারা 100কে ভাগ করলে হবে কত? সরি, 25 দ্বারা 100কে ভাগ করলে হবে 4। তাহলে এটা হিসাব করলে কত হয়? 4 লং 36, 36কে 5 দ্বারা ভাগ করলে 5×7 = 35, 7.2। হলো 7.2%। সুদের হারটা নির্ণয় করা হয়ে গেল। কিন্তু এখানে যেহেতু আসলটা নির্ণয় করতে বলছে, দেখেন, সুদ যদি আসলের 9, মানে 25/9 হয়, সুদ আসলের 25/9, কিন্তু এখানে কি দেওয়া আছে? সুদ আসল দেওয়া আছে। দেখেন, সুদ যদি 9 টাকা হয়, তারপর আসল যদি 25 টাকা হয়, তাহলে এইখান থেকে এই দুইটা থেকে আমরা সুদ আসল পাই না? সুদ আসল কত? এই 25 + 9 কত? 34 টাকা। সুদ আসল 34। তাহলে দেখেন, সুদ আসল 34 হলে আসল কত হয়? সুদ আসল 34 হলে আসল হয় 25, তাই না? সুদ আসল 34 হলে আসল হয় 25। দেখেন, শতকরার মতো করে কিন্তু করা যাচ্ছে। এখন বলছে সুদ আসল 306 টাকা হলে গুণন 306। এখন হিসাব করেন। এখন হিসাব করেন, 34 দ্বারা 306কে ভাগ করা যায় না? 34 দ্বারা 306কে ভাগ করা যায় না? 4 9 না? 4 লং 36, 3 লং 27, হ্যাঁ 9। 9 আর 25 গুণ করলে 250 থেকে 25 বাদ দিলে 225। এই হলো অ্যান্সার। এই হলো অ্যান্সার। লাস্ট পার্ট বোঝেন নাই? আচ্ছা, যারা লাস্ট পার্ট বোঝেন নাই তারা এবার এইভাবে করেন। যারা লাস্ট পার্ট বোঝেন নাই তারা এইভাবে করেন। তাই সুদ আসল কত? 34, তাই না? এইভাবে করেন। সুদ আসল 34 টাকা হলে আসল কত বলেন তো? আসল কত? 25 টাকা না? হ্যাঁ, আসল 25 টাকা। আমাকে আসল বের করতে হবে, এই জন্য আসলটা এই পাশে রাখলাম। তাহলে সুদ আসল 1 টাকা হলে আসল হবে 25/34 টাকা। এখন সুদ আসল এখানে দেওয়া আছে 306 টাকা। তাহলে সুদ আসল 306 টাকা হলে আসল হবে এই যে 25/34 গুণন
306, এটা হিসাব করলে 225। এই পুরো জিনিসটাকে মাথার মধ্যে রেখে আমি বলছিলাম যে 34 টাকা সুদ আসল হলে তার মধ্যে 25 টাকা হইল আসল। তাহলে সুদ আসল যদি 306 টাকা হয়, তাহলে আসলে যে গুণ 306। এই পুরো জিনিসটা লেখার প্রয়োজন নাই, এইটুকু দিয়ে করতে পারবেন। ভাই এটা প্র্যাকটিস করছেন তো আপনারা? শতকরা ক্লাসে প্র্যাকটিস করছেন না? শতকরা ক্লাসে প্র্যাকটিস করছেন না? তো শতকরা ক্লাসে প্র্যাকটিস করছে, এটা এইভাবে করলে তো এটা এইভাবে করতেই পারেন। ওকে, তাহলে এখানে সময় দেওয়া আছে। এখানে বলছে সুদ, সুদ আসলের 5 ভাগের 1 ভাগ। তার মানে এইখানে সুদ আসল হলো নিচেরটা, তাই না? সুদ আসল হলো নিচেরটা, সুদ আসল হলো 5 টাকা। তাহলে সুদ কত? তাহলে সুদ হবে 1 টাকা। সুদ আসল 5 টাকা, সুদ যদি 1 টাকা হয়, তাহলে আসল কত টাকা? সুদ আসলের মধ্যে এখানে সুদ এবং আসল আছে, আর সুদ 1 টাকা। তাহলে সুদ আসল থেকে যদি আমরা সুদ বাদ দেই তাহলে পাবো আসল। তাহলে এখানে সুদ আছে, আসল আছে, সময় আছে। সময় হইলো 5 বছর। এখন মুনাফার হার, এই যে কত হার সুদে, তাহলে মুনাফার হার বের করেন। মুনাফার হার সমান কি? সুদ হলো 1 টাকা, সুদ গুণন 100, নিচে হবে আসল গুণন সময়। 4 দ্বারা 100কে ভাগ করলে হবে 25, 5 দ্বারা 25কে ভাগ করলে হবে 5। তার মানে সুদের হার হইল 5%। ওকে, এবার মুনাফার হার নির্ণয় করব ভিন্ন বিনিয়োগ থেকে। এটা অতটা ইম্পর্টেন্ট না, এবং এটা সহজই আছে। এখানে মানে অঙ্ক দুইটা, যে 10% হার মুনাফা হয় 3,000 টাকা, 8% হার মুনাফা হয় 2,000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে। আচ্ছা, এই যে 10% হারে যে 300 টাকা মুনাফা, এইখান থেকে মুনাফাটা বের করবেন। 8% হারে যে মুনাফাটা 2,000 টাকা হয়, এইখান থেকে মুনাফা বের করবেন। আচ্ছা, দুইটা অঙ্ক, এখানে তিনটা অঙ্ক মোট। এখানে আমরা বের করব মুনাফা এক। প্রথম মুনাফা বের করি, হ্যাঁ। তাহলে মুনাফা বের করার সূত্রটা কি? আসল গুণন সময়। এখন বলেন তো এখানে সময়টা কত? কোথাও সময় দেওয়া আছে? কোথাও কিন্তু সময় দেওয়া নাই। কোথাও সময় দেওয়া নাই। এখন সময়টা আপনার ইচ্ছা মতো ধরে নিতে পারবেন, কোনো অসুবিধা নাই। আপনি 1 বছর ধরে নিতে পারেন, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, যা খুশি ধরে নিতে পারেন। তবে শর্ত আছে। শর্তটা কি? এখানে যদি 1 বছর ধরে নেন, এখানেও 1 বছর, অ্যান্সার বের করবেন সেখানেও 1 বছর, মানে সব জায়গায় সেম টাইমটাই ধরে নিতে হবে। আপনি 1, 2, 3, 4 বা XY যেটা ধরতে পারেন, আমি 1 বছরই ধরবো। গুণন মুনাফার হার হলো 10/100। এখানকার 2 শূন্য আর এখানকার 2 শূন্য বাদ গেলে, সরি, তাহলে এখানে হবে 300 টাকা। তাহলে প্রথম ক্ষেত্রে মুনাফা হলো 300 টাকা। দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা কত টাকা হবে? দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা হবে এই যে আসল গুণন সময়, কিন্তু আমি এখানে 1 বছর ধরছি, এখানে 1 বছর ধরলে এখানেও 1 বছর, গুণন মুনাফার হার হলো 8/100। এখানকার 2 শূন্য এখানকার 2 শূন্য কাটা গেলে 160 টাকা। তাহলে এখানে পেলাম 300 টাকা, এখানে পেলাম 160 টাকা। তাহলে মোট মূলধন কত? মোট মুনাফা, আচ্ছা, মোট মুনাফা হইল 300 যোগ 160, মানে হইল 460। তাহলে মোট মূলধন কত? মোট মূলধন প্রথমে ছিল 3,000, তারপরে ছিল 2,000, টোটাল 5,000। সময়টা কত? 1 বছর। এখন আপনার কাছে মুনাফা আছে, মূলধন আছে, সময় আছে। মুনাফার হার এবার সূত্রে প্রয়োগ করে বের করবেন। মুনাফার হারটা সূত্র প্রয়োগ করে করবেন। পার্সেন্টেজে ধরলে হবে না। আপনি সময়কে পার্সেন্টেজে ধরবেন কেন? সময়কে কেন আপনি পার্সেন্টেজে ধরবেন? সময়টাকে পার্সেন্টেজে ধরবেন কেন? অনেকে বের করে ফেলছেন 9.2%। হ্যাঁ, বাকিটুকু তাহলে এটা নিজেরা করবেন। ওকে, এটাও সেম, একই রকম অঙ্ক। তাহলে এটা আপনারা নিজেরা করবেন। এবার মুনাফার হার নির্ণয় করব সুদ বা আসল মূলধনের n গুণ হলে। কিরকম? দেখেন এইখানে বলছে যে সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরে সুদে আসলে 3 গুণ হবে। মানে কোনো একটা মূলধন 8 বছর পরে গিয়ে সুদ আসল মিলে আগে যাহা ছিল তার 3 গুণ হয়ে গেছে। আচ্ছা, তো আমরা প্রথমে মূলধন কিছু একটা ধরে নেই। মূলধন কিছু একটা ধরে নেই, ধরুন মূলধন ধরলাম 1 টাকা। আপনি X টাকা ধরতে পারেন, আপনি 100 টাকা ধরতে পারেন। আচ্ছা, মূলধন যদি 1 টাকা হয় 8 বছর পরে, আচ্ছা মূলধন না লিখে আমরা আসল লিখি, হ্যাঁ। আসল 1 টাকা, 8 বছর পরে সুদে আসলে 3 গুণ হয়।
তাহলে সুদ আসল কত? সুদ আসল, আসল যা তার 3 গুণ, তাহলে 1-এর 3 গুণ 3 টাকা। আচ্ছা, ইংরেজিতে লিখি 3 টাকা। তাহলে আসল 1 টাকা, সুদ আসল যদি 3 টাকা হয়, তাহলে সুদ কত? সুদ কত? এই 3 থেকে 1 বিয়োগ করলে 2 হয়, 2 টাকা হলো সুদ। সময় দেওয়া আছে, সময় দেওয়া আছে 8 বছর। তাহলে মুনাফার হার বের করেন। তাহলে সুদ গুণন 100, নিচে আসল গুণন সময়, কত হবে? 25%। 25% হবে। তো এই সূত্রগুলো কিন্তু মাথায় রাখতে হবে, হ্যাঁ, এই সূত্রগুলো মাথায় রাখতে হবে, যখন তখন আপনি খুব দ্রুত হিসাব করতে পারবেন। তাহলে এটাও সেম, আগের অঙ্ক আর এই অঙ্ক একদম হুবহু সেম। আগেরটা 3 গুণ ছিল, এখানে 2 গুণ হয়েছে, জাস্ট এইটুকুই। আগেরটা 3 গুণ ছিল, এখানে 2 গুণ হয়েছে। আচ্ছা, এই অঙ্কটা করে দেই। এই অঙ্কটা সূত্র ছাড়াই আরো মানে দ্রুত করা যায়, মানে সূত্র ছাড়াই ঐকিক নিয়মে করা যায়। যেমন দেখেন, 5,000 টাকার 5 বছরের সুদ 100 টাকা, বলছে 20 টাকার 5 বছরের সুদ কত? খেয়াল করে দেখেন, 5,000 টাকার 5 বছরে সুদ কত টাকা? 100 টাকা দেওয়া আছে। বলছে 20 টাকার 5 বছরের সুদ কত, তাহলে আমি ঐকিক নিয়মে করি। 1 টাকার 5 বছরের সুদ 100 ভাগ 5,000। তাহলে 20 টাকার 5 বছরের সুদ কত হবে? 20 টাকার 5 বছরের সুদ এই 100 ভাগ 5,000 গুণন 5। এখানকার 2 শূন্য, ও স্যার, এখানে 5 হবে না, সরি 20 হবে। এখানকার 2 শূন্য যদি কাটা দেই, এই শূন্য এই শূন্য কাটা গেলে, তাহলে 2/5, এত টাকা। এটাই হলো অ্যান্সার। বরঞ্চ এই অঙ্কটা যদি সূত্র দিয়ে করেন একটু বড় হবে। এই অঙ্কটা সূত্র দিয়ে করতে গেলে একটু বড় হবে কেন? এই যে প্রথমে আপনাকে সুদের হার বের করতে হবে এই অংশটা থেকে, এই অংশটা থেকে আর এর মান বের করতে হবে, ওই আর এর মান ব্যবহার করে পরের অংশে আই এর মান ব্যবহার বের করতে হবে। অথচ আমরা এইভাবে আরো দ্রুত করতে পারি। ওকে, এবার আমরা টাইপ 3-এ চলে যাব। আসল নির্ণয় খুবই সহজ, মুনাফার অঙ্কগুলোই সহজ। বছর সেম না হলে, আচ্ছা, রোকসানা সুন্দর একটা প্রশ্ন করছেন, আচ্ছা রোকসানা প্রশ্নের উত্তর দেই। রোকসানা না, এখানে সব জায়গায় বছর সেম তো, এই জন্য এটা ভালো একটা প্রশ্ন করছেন যে বছর যদি সেম না হয় তাহলে কেমন হবে। তো বছর সেম না হলে আমরা সেটা করি, অসুবিধা কোথায়? বছর যদি সেম না হয়, ধরেন আমি এইখানে দিলাম কত, ধরেন যে আমি এইখানে দিলাম 10 বছরের সুদ কত। ধরেন আমি প্রশ্নটা এরকম চেঞ্জ করে দিলাম, দুই জায়গায় বছর আলাদা আলাদা দিলাম, তো অসুবিধা নাই তো, সেম ভাবে লিখবেন। এই দেখেন, 5,000 টাকার 5 বছরে সুদ কত হয়েছে? 100 টাকা, তাই তো? আচ্ছা, তাহলে 1 টাকার, আচ্ছা 5,000 টাকার যত সুদ হয়, 1 টাকার সুদ কম হবে না বেশি হবে? 1 টাকার সুদ কম হবে, তাহলে কম হলে ভাগ। আচ্ছা, 5 বছরে যত টাকা সুদ পায়, 1 বছরে তার থেকে সুদ কম পাবে না বেশি পাবে? 5 বছরে যত টাকা সুদ পাবে, 1 বছরে তার থেকে সুদ কম পাবে, তাহলে কম হলেও ভাগ, কম হইলেই ভাগ। তাহলে এখানে ভাগ মানে ভগ্নাংশকে ভাগ মানে নিচে গুণ করে দেওয়া। আচ্ছা, এবার বলছে 20 টাকার, আচ্ছা 1 টাকায় যত টাকা, 1 টাকায় যে সুদ হবে, 20 টাকায় তার থেকে বেশি সুদ হবে না? এখানে যা আছে আমি তাই লিখে ফেলি আগে। 1 টাকায় যাহা সুদ হবে, এই যে 1 টাকা সবসময় উপরে লাইনের সাথে তুলনা করব। 1 টাকায় যাহা সুদ হবে, 20 টাকায় তার থেকে বেশি সুদ হবে, তাহলে বেশি হলেই গুণ। এরপর দেখেন, 1 বছরে যা সুদ হবে, প্রশ্ন বলছে 10 বছর, তাহলে 10 বছরে কি সুদ তার থেকে বেশি হবে না? তাহলে বেশি হলেই গুণ। এখন হিসাব করেন, এইখানকার 3টা শূন্য আর এইখানকার 3টা শূন্য যদি কাটা দেই, 5 দ্বারা 10কে যদি ভাগ করি তাহলে 2, তার মানে 2 × 2 = 4, নিচে হলো 5, তার মানে 4/5 টাকা। তো বছর এখানে সময় যদি ভিন্ন ভিন্ন থাকে তাহলে সমস্যা নাই, আমরা সেটাই করব, সেভাবেই করব। এখানে সময় একই আছে, বছর মানে টাইম চেঞ্জ হয় না, টাইম চেঞ্জ হয় না তাহলে চেঞ্জ করি না, এটার মান বসাই নেই। টাইম চেঞ্জ হয়েছে, আমরা এরকম করে বসাইছি। ওকে, আমরা এবার আসল নির্ণয় করি। বার্ষিক 15% মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা নিয়ে 1 বছর পর 1,680 টাকা মুনাফা দেওয়া হইলো, কত টাকা ধার নেওয়া হয়েছিল? তার মানে এখানে মুনাফার হার হচ্ছে 15%, মুনাফা হচ্ছে 1,680, সময় হচ্ছে 1 বছর, কত টাকা ধার নেওয়া হয়েছিল মানে আসলটা বের করতে হবে। আমরা জানি আসল সমান কি হবে?
উপরে হবে মুনাফা গুণন 100, মানে 1680 গুণন 100। নিচে হবে সময়, সময় 1 বছর, গুণন মুনাফার হার, মুনাফার হার হলো 15%। এটা হিসাব করলে যা হবে তাই অ্যান্সার। 3 5 15, 5 20 100, 3 দ্বারা 168কে ভাগ করলে 3 5 15, 3 6 560, 56 দুগুণে 112 দিয়ে শূন্য, 11,200 টাকা। 11,200 টাকা মুনাফা নেওয়া হয়েছিল। তো সেম সূত্র ব্যবহার করে এই যে কত টাকা বিনিয়োগে, মানে আসল, এই যে সময় দেওয়া আছে, মুনাফার হার দেওয়া আছে, সুদের পরিমাণ দেওয়া আছে, আসলটা বের করবেন আপনারা। জাস্ট খালি সূত্র বসায় হিসাব করা, এখানে আর কিছু নাই। এই অঙ্কও সেম, এই অঙ্কে কোনো পার্থক্য নাই। মুনাফার হার দেওয়া আছে, সুদের পরিমাণ দেওয়া আছে, কত টাকা ধার নেওয়া হয়েছিল সেটা বের করতে বলছে। তবে সময়টা হচ্ছে 120 দিন, সময়টা হচ্ছে 120 দিন। আচ্ছা বলেন তো, 120 দিন সমান কয় মাস? 120 দিন সমান কয় মাস? 4 মাস, রাইট? 4 মাস। ওকে, 120 দিন সমান 4 মাস, তাহলে 4 মাস সমান কত বছর হবে? 4 ভাগ 12, এত বছর, মানে 1/3 বছর। এইবার অনেকে বলতে পারে যে 120 দিনকে আমি তো সরাসরি 360 দ্বারা ভাগ করে দিতে পারি, 365 দ্বারা ভাগ করে দিতে পারি, তাহলে তো বছর হবে। হ্যাঁ, তাহলেও বছর হবে, এতে কোনো ভুল নাই। তাহলেও বছর হবে, এতে কোনো ভুল নাই। তবে এইখানে একটা শর্ত থেকে যায়। শর্ত হলো 365 না 360 দ্বারা ভাগ করতে হবে। 365 না 360 দ্বারা ভাগ করতে হবে। এখন আপনাদের মনে আরেকটা প্রশ্ন থাকবে, কেন আমি 360 দ্বারা ভাগ করব? 360 দ্বারা ভাগ করতে হবে এই কারণে, আমরা 1 বছর, 1 মাস সমান কিন্তু 30 দিন ধরে নিই। 1 মাস যদি 30 দিন হয়, ওই হিসাবে 1 বছর কিন্তু 360 দিন হয়। এখন আপনি যদি 365 দিয়ে অঙ্কটা সলভ করেন, তাহলে কি ভুল হবে? না, ভুল হবে না। এটা রিটেন অঙ্কে করলে কখনোই ভুল হবে না, আপনি ফুল মার্কসই পাবেন। যিনি খাতা কাটবেন উনি এটা দিতে বাধ্য। আপনি যদি 120 এত বছর ধরে অঙ্ক করেন, তবু আপনাকে ফুল মার্কস দিতে বাধ্য। আপনি যদি 1/3 বছর ধরে এইভাবে অঙ্ক করেন, 120 দিন সমান 4 মাস, মাসকে আবার বছরে প্রকাশ করলেন, তবুও ফুল মার্কস পাবেন। এখন কথা হচ্ছে এমসিকিউ পরীক্ষাতে এই ধরনের অঙ্কগুলোকে সাধারণত 1 মাস সমান 30 দিন ধরে অঙ্ক করে, সেক্ষেত্রে এখানে 360 ধরে করতে হয়। নাহলে আবার অপশনের সাথে মিলবে না, কারণ আপনার যদি এটা ধরে করে দেখলেন যে অপশনে মিললো না, তাহলে তো ঝামেলা। তার মানে এই না যে এটা ধরে করলে অঙ্ক ভুল হবে, লজিক অনুযায়ী অঙ্ক ঠিক আছে। তাহলে এখন সময় আছে, আর সুদ আছে, মুনাফার হার আছে, আসল বের করবেন। আচ্ছা, কোনো আসল সরল সুদে 3 বছরে 815 টাকা হয়, 3 বছরে 815 টাকা হয়, মানে সুদ আসল মিলে 815 টাকা হয়। 4 বছরে 854 টাকা হয়। তাহলে আমরা এখানে বলতে পারি যে 4 বছরে এখানে কি কি আছে? 854-এর মধ্যে সুদ আছে এবং আসল আছে। 4 বছরে সুদ প্লাস আসল সমান 854। আর 3 বছরে সুদ, আচ্ছা এখানে লিখি, সুদ প্লাস আসল, সুদ প্লাস আসল হচ্ছে 815। আমরা যদি দুইটা বিয়োগ করি তাহলে এটা হবে 1 বছরে সুদ, এখানকার আসল আর আসল কাটা যাবে, কত হবে এখানে? 39 টাকা। 1 বছরের সুদ হবে 39 টাকা। এখন আসল নির্ণয় করতে বলছে। এখানে দেখেন, হয় 3 বছরের সুদ বের করেন, না হয় 4 বছরের সুদ বের করেন। বের করে তাহলে 3 বছরের সুদ আসল থেকে যদি 3 বছরের সুদটা বের করে বিয়োগ করে দেন, তাহলে আসল পেয়ে যাবেন। তাহলে 1 বছরের সুদ 39 টাকা, 3 বছরেরটা বের করে 3 বছরের সুদ হবে 39 গুণন 3, 3 40, 3 লং 27, 3 3 কে 117। তাহলে 117 টাকা, 3 বছরের সুদ 117 টাকা। তাহলে আসল কত? দেখেন, 3 বছরের সুদ আসল হলো 815, আর 3 বছরের সুদ 117। তাহলে 815 থেকে যদি 117 বিয়োগ করে দেই, তাহলে আমরা এখানে আসলটা পেয়ে যাব কত? 698 টাকা। এটাই অ্যান্সার। আচ্ছা, সুদের হার 6% থেকে কমে 4% হওয়ায় এক ব্যক্তির বাৎসরিক আয় 20 টাকা কমে গেল। দেখেন, এইখানে 2% সুদের হার কমছে, 2%-এর জন্যই 20 টাকা কমছে। ভালো করে খেয়াল করেন, 2%-এর জন্যই তার আয় কমছে 20 টাকা। 2%-এর জন্যই তার আয় কমছে 20 টাকা।
সুদের হার 2% কমছে, এই জন্য আয় কমছে 20 টাকা। তার মানে আপনার সুদের হার সুদের হার 2%, আয় কমছে মানে মুনাফা কমছে বা সুদ কমছে 20 টাকা। সময়টা হলো 1 বছর, এই যে বাৎসরিক 1 বছর। এখন আসল বের করেন। আসল সমান এই সুদ গুণন 100 ডিভাইডেড বাই সময় গুণন হার, 1000 টাকা। বার্ষিক 8% মুনাফায়। আচ্ছা, বিকাশ বলছেন আসল কাটা গেল কেন? দুই জায়গায় তো আসল সেম। আমি বিয়োগ করতেছি এখানে কিসের? এইখানে যে আসলটা ছিল, এইখানে যে আসলটা ছিল, এখানে তো সেম আসলটাই ছিল। আমি যখন বিয়োগ করছি দুই জায়গার আসলটা বাদ গেল না? দুই জায়গার কি বাদ গেছে? আসলটাই তো বাদ গেছে। আসলের সাথে শুনেন, দুই জায়গার আসল তো গেছেই গেছে। এখানকার 3 বছরের সুদ আর এখানকার 3 বছরের সুদ বাদ গেছে। বাদ গিয়ে শুধু 1 বছরের সুদ রয়েছে। হ্যাঁ, এটা পার্সেন্টেজে করা যায় যে 2% সমান 20 টাকা, 100% সমান এভাবে বের করা যায়। ওকে, এখানে দুইটা অঙ্ক, হ্যাঁ, দুইটা অঙ্ক। এই যে 8% মুনাফায় 1200 টাকায় 5 বছরের যে মুনাফা হয়, তার মানে প্রথম পার্টে মুনাফা বের করতে হবে। প্রথম পার্টে মুনাফা বের করবেন। তো প্রথম পার্টে মুনাফা কত? এই আসল গুণন সময় গুণন হার ভাগ 100। এখানকার 2 শূন্য, এখানকার 2 শূন্য যদি কাটা দেই, 5 × 8 = 40, 4 × 48, 480। তাহলে এখানে মুনাফা হলো 480 টাকা। এখন বলছে কি বার্ষিক 6% মুনাফায় কত টাকার, মানে মুনাফা 480 টাকায়, এখন বলছে কত টাকার, মানে আসল বের করতে হবে। 10 বছরে তত মুনাফা হবে। মানেটা কি? মানে এখন দ্বিতীয় পার্টে মুনাফা হলো 480, মুনাফার হার হলো 6%, সময় হইলো 10 বছর। তাহলে আসল বের করতে বলছে। তাহলে আসল হইলো মুনাফা গুণন 100, নিচে হবে হার গুণন সময়। এই শূন্য শূন্য কাটা, 6 দ্বারা 48কে ভাগ করলে হবে 8। তার মানে 800 টাকা। তার মানে 800 টাকা। শতকরা বার্ষিক 5 টাকা হার সুদে 20 বছরে সুদে আসলে 50,000 টাকা হলে আসল কত হবে? ওকে, চলেন আমরা এই অঙ্কটা বুঝে বুঝে করার চেষ্টা করি, কেমন? হুম। দেখেন, বলছে শতকরা বার্ষিক 5 টাকা হার সুদে। এই শতকরা বার্ষিক 5 টাকা হার সুদে কথাটার অর্থটা কি? শতকরা বার্ষিক 5 টাকা হার সুদে কথাটার অর্থটা কি? মানে এই কথাটার অর্থ হচ্ছে 100 টাকায় 1 বছরে সুদ কত টাকা? 5 টাকা। হ্যাঁ, 5%, 100 টাকার 1 বছরের সুদ 5 টাকা। এখানে সময়টা কত বলেন তো? 20 বছর, তাই না? তাহলে বলেন তো 100 টাকার, দাঁড়ান এখানে দুইখানেই সেম হয়ে গেছে না? 100 টাকার 5 বছরের সুদ কত হবে? 100 টাকার 5 বছরের সুদ 5 গুণন, সরি 5 না, এখানে 20 বছর। 100 টাকার 20 বছর, 20 বছর, পাঁচ না, পাঁচ না, সময় দেওয়া আছে 20 বছর। তাহলে 5 × 20, তাহলে 100 টাকা। তাহলে দেখেন 100 টাকা থেকে 20 বছরে সুদ হয় কত টাকা? 100 টাকা, রাইট? আচ্ছা, এখন দেখেন, তাহলে এই যে এটা হলো আসল, তাই না? এটা হলো কত? এটা হলো আসল, আর এটা কি? এটা হলো সুদ, তাই তো? তাহলে সুদ আসল কত বলেন তো? সুদ আসল কত? সুদ আসল হবে 100 + 100, মানে 200 টাকা। সুদ আসল হলো 200 টাকা। এখন দেখেন আপনার কাছে কিন্তু এটা, এই যে সুদ আসল 50,000 টাকা আছে। এখন দেখেন আমি বলতে পারি যে সুদ আসল 200 হলে আসল কত? আসল 100, তাই না? এই 200 টাকার মধ্যে আসল 100, মানে সুদ আসল 200 হলে আসল 100। তাহলে সুদ আসল 1 হলে আসল 100 ভাগ 200। সুদ আসল যদি 50,000 হয়, তাহলে আসল এই 100, 100 গুণন 100 গুণন, আচ্ছা 100 ভাগ 200, আর এইখানে হবে হচ্ছে 50,000। এটা হিসাব করলে যা হবে তাই অ্যান্সার। এটা হিসাব করলে যা হবে তাই অ্যান্সার। তবে এই হিসাব করার আগে এখানে একটা আপনাদেরকে সূত্র বলে দেই। এত বড় অঙ্ক, এটা এইভাবে হবে, এটা নিয়ে আপনারা ঝামেলায় পড়ে যাবেন।
চলেন আমরা একটু সূত্রটা দেখে আসি। হ্যাঁ, সূত্র দিয়ে করা যায়, সূত্র দিয়ে করার কোনো, এই শেষ লাইনটা থেকে আমি সূত্র বের করতেছি, দেখেন শেষ লাইনে। আচ্ছা দেখেন, শেষ লাইনে উপরে ছিল কি, উপরে ছিল 100 গুণন 50,000। 50,000, এখানে সমস্যা হয়েছে, দুইটাই সেম হয়ে গেছে, নিচে হচ্ছে 200। আচ্ছা এই 200 যেন কোথা থেকে পাইছি, এই 200 কোথা থেকে পাইছি বলেন তো? এই যে 100 আর 100 যোগ করে পাইছি না? তাহলে কি আমি এই 200-র পরিবর্তে এইভাবে লিখতে পারি, 100 যোগ 100, লিখতে পারি না? আচ্ছা, এখন দেখেন, এই 100 গুণন 50,000, নিচে 100 যোগ, এই 100টা আবার আসছে কোত্থেকে? এই 5 আর 20 গুণ করে আসছে না একটা 100। একটা 100 ছিল আসল, একটা 100 তো আসল, আরেকটা 100, এই আরেকটা 100 আসছে 5 আর 20 গুণ করে। তাহলে আমি আরেকটা 100-র পরিবর্তে লিখে দেই 5 গুণন 20। এখানেই হলো মূলত সূত্রটা, উপরেও 100, নিচেও 100, গুণন এখানে হবে আসল, গুণন এখানে হবে সময় গুণন হার। এটাই সূত্র, আসল নির্ণয়ের সূত্র। তাহলে আসল নির্ণয়ের আমরা আরেকটা সূত্র শিখলাম কি, এটা যোগ হবে রে, উপরেও 100 নিচেও 100। হ্যাঁ, উপরে 100 গুণন আসল, হ্যাঁ এটা তো আসল না, সুদ আসল। এই 50,000 তো সুদ আসল, 50,000 তো সুদ আসল। আচ্ছা 100 গুণন সুদ আসল, 100 গুণন সুদ আসল, নিচে 100 যোগ সময় গুণন হার। এখন আপনি মান বসাই দিবেন। এই 100 গুণন সুদ আসল ছিল 50,000, প্রশ্নের মধ্যে সুদ আসল দেওয়া আছে, সুদ আসল দেওয়া আছে, সুদ দেওয়া আছে, হার দিয়ে যদি আসল বের করতে বলে তখন আমরা এই সূত্র প্রয়োগ করব। এন হলো 50,000, আর নিচে কি, নিচে হইলো 100 যোগ সময় গুণন হার। সময় হইলো বাস, আহ, সময় হলো 20, মুনাফার হার হলো 5, এটা হিসাব করলে যা হবে তাই অ্যান্সার। নিপুণ বড়ুয়া, হ্যাঁ আপনি যেটা করছেন ওইটাই। হ্যাঁ যায়, ওভাবেও যায় বা ওভাবেও করা যায়, বা সরাসরি আপনি এই সূত্র দিয়েও করতে পারেন, একই কথা। ওকে, আমরা সময় নির্ণয়টা করে একটা ব্রেকে যাব। হ্যাঁ, সময় নির্ণয় করার সূত্র তো এখানে আহামরি কিছু নাই। এখানে মুনাফার হার দেওয়া আছে, আসল দেওয়া আছে, মুনাফা দেওয়া আছে। আমরা সময় নির্ণয়ের ক্ষেত্রে সূত্র জানি, উপরে মুনাফা গুণন 100, মুনাফা গুণন 100, মুনাফা হলো 360, তাহলে 360 গুণন 100, উপরে এটা ফিক্সড মুনাফা গুণন 100, আর নিচে হবে আসল গুণন মুনাফার হার। তাহলে এই 0 0 শূন্য শূন্য কাটা, 12 দ্বারা 360-কে ভাগ করলে হবে 30, 5 দ্বারা 30-কে ভাগ করলে হবে 6, তার মানে 6 বছর। ঠিক আছে, এটাও একদম ইজি আছে। আমি বলছিলাম যার সাথে এর থাকবে সেটা নিচেরটা হবে, যার সাথে এর থাকবে সেটা কি হবে, নিচের সংখ্যাটা হবে। তার মানে সুদ আসলে হলো 5, সুদ আসলে হলো 5, তাহলে সুদ উপরেরটা 1, তাহলে আসল কত, সুদ আসল 5, আর সুদ যদি 1 হয় তাহলে আসল হলো 4। এখানে মুনাফার হার দেওয়া আছে 5, তাহলে এখন সময় বের করবেন, উপরে সুদ গুণন 100, নিচে আসল গুণন হার। 4 গুণন 5, 4 গুণন 5 হচ্ছে 20, 20 দ্বারা 100-কে ভাগ করলে হবে 5, তার মানে 5 বছর। 5 বছর। ওকে, এগুলো এখন নিজেরা করতে পারবেন যে 8% হার সুদে কত বছরে সুদ আসলে সমান হবে। মানে সুদ যদি 1 টাকা ধরেন, আসলে 1 টাকা, সুদ 1 টাকা হলে আসলে 1 টাকা, মুনাফার হার দেওয়া আছে, বাকিটুকু নিজেরা করবেন। এনে কত বছরে সুদে আসলে 2 গুণ হবে, তাহলে আসল যদি আপনি 1 ধরেন, আসল যদি 1 ধরেন তাহলে সুদ আসল হবে 2, সুদ আসল হবে 2, তাহলে সুদ কত হবে, সুদ হবে 2 থেকে 1 বাদ দিলে 1। মুনাফার হার দেওয়া আছে, মুনাফার হার দেওয়া আছে 12.5%। তাহলে এখন কত বছরে মানে সময়টা বের করবেন। সময় এই যে সুদ গুণন 100, নিচে আসল গুণন মুনাফার হার 12.5, এগুলোই তো আসে, এত সহজ আসে মানে এগুলোই তো আসে। তাহলে এগুলো হচ্ছে নিজেরা করবেন, এগুলো নিজেরা করবেন। হ্যাঁ, এনে বলছে কোনো আসল 20 বছরের সুদে আসলে 2 গুণ হলে কত বছরে 3 গুণ হবে, এখানে অঙ্ক দুইটা, কোনো আসল না, যে কোনো একটা আসল, আমি আসল ধরলাম 1 টাকা, যে কোনো একটা আসল ধরলাম 1 টাকা। আচ্ছা প্রশ্ন কি বলছে, বলছে সুদে আসলে 2 গুণ হবে। আচ্ছা তাহলে এখানে সুদ আসল কত হবে, তাহলে এখানে সুদ আসল হবে 2 টাকা। সময় কত, সময় কত, সময় হচ্ছে 20 বছর। তাহলে এখান থেকে আমাদের কি বের করতে হবে, এখান থেকে হার বের করতে হবে। দেখেন আসল আছে, সুদ আসল সময় আছে। আচ্ছা সুদ আসল 2 হলে সুদ কত,
সুদ কিন্তু 1 টাকা, এটা বের করতে হবে। তাহলে আসল আছে, সুদ আছে, আছে সময় আছে, তার মানে হার বের করতে হবে, হার বের করেন এবার। তাহলে হার সমান এই যে সুদ গুণন 100, নিচে সময় গুণন আসল, কত হবে? 5%। এইবার কি বলছে? বলছে কত বছরে 3 গুণ হবে, মানে এই আসলটা কত বছরে 3 গুণ হবে। তার মানে পরের অঙ্কের ক্ষেত্রে সুদ আসল কত? আসল কিন্তু আগেরটাই আছে 1 টাকাই, তাহলে এবার সুদ আসল হবে 3 টাকা। তাহলে সুদ কত? সুদ হলো 2 টাকা। তাহলে সুদ আসল 3 টাকা, সুদ হলো 2 টাকা। মেয়ের জানাতে আপনি কি বোঝেন না সেটা বলেন, আবার একটু বলতে আপনি কোন জায়গাটুকু বোঝেন না আমাকে বলেন। তাহলে সুদ আসল 3 টাকা, সুদ যদি 2 টাকা হয়, এখানে মুনাফার হার, যে এই যে মুনাফার হারটা আছে, এই মুনাফার হারটা আমি এখানে ব্যবহার করব। মুনাফার হার হলো 5%। তাহলে সময় হবে এই সুদ গুণন 100, নিচে হার গুণন আসল। তাহলে 5 দ্বারা 100কে ভাগ করলে 20, 2 আর 20 গুণ করলে 40 বছর। ফার্স্ট পার্ট বোঝেন নাই? কোন আসল 20 বছরে, 20 বছরে সুদে মূলে 2 গুণ হবে, 20 বছরে সুদে মূলে 2 গুণ হবে। তাহলে আসলে আমি 1 টাকা ধরছি, তাহলে সুদ আসল 2 টাকা। তা আসলে 1 টাকা, সুদ আসল 2 টাকা হলে সুদ তো 1 টাকাই হবে। সময় তো 20 বছর দেওয়াই আছে। তো এখান থেকে মুনাফার হার বের করছি, ওই মুনাফার হারটা এখানে ব্যবহার করছি, এই যে এখানে। এখানে বলছে কোনো টাকা 5 বছরে 6% হার, হার সুদ আসলে এত টাকা হয়, কত বছরে ওই টাকা সুদে আসলে 1390 টাকা হবে। এখানে দুইটা অঙ্ক, এখানেও দুইটা অঙ্ক। প্রথম অঙ্কে আমাকে বের করতে হবে আসল, আমার এখানে আসল দেওয়া নাই, এখানে আসল দেওয়া নাই। তাহলে প্রথম অঙ্ক থেকে আসল বের করব কিভাবে? এই যে একটু আগে আসল নির্ণয়ের সূত্র শিখলাম না, এই যে উপরেও 100, নিচেও 100, উপরে গুণ নিচে যোগ, এখানে হয় সুদ আসল, আর এখানে হয় হার গুণন সময়। তাহলে এই যে 100 গুণন সুদ আসল হলো 1300 টাকা, আর নিচে হলো 100 যোগ মুনাফার হার হলো 6, সময় হলো 5। তার মানে 100 গুণন 1300, নিচে 5 6 30, মানে 130। এইটা দ্বারা এটাকে ভাগ করলে হবে 10, তার মানে 1000 টাকা। তাহলে দেখেন আপনি আসল পেয়ে গেলেন 1000 টাকা। এখন বলছে কত বছরে সুদে আসলে 1390 টাকা হবে। এখন দ্বিতীয় পার্ট করেন, দ্বিতীয় পার্ট, দ্বিতীয় পার্টে আসল হইল 1000, আর এখানে সুদ আসল 1390 দেওয়া আছে, তাহলে সুদ কত? এই 1390 বিয়োগ 1000 মানে 390। এরপর এইখানে হচ্ছে মুনাফার হার 6%, মুনাফার হার কিন্তু 6%। সময় বের করবেন, সময় হইল সুদ গুণন 100, নিচে হবে আসল গুণন মুনাফার হার 6। এইখানকার 3টা শূন্য আর এইখানকার 3টা শূন্য যদি কাটা যায়, 39কে 6 দ্বারা ভাগ করলে 6 6 36, 30, 5, 6.5 বছর, 6.5 বছর। এটাই হলো অ্যান্সার। তো আমরা সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাথগুলো আমরা করে ফেলছি। আমরা যৌগিক মুনাফা করব। আচ্ছা, যৌগিক মুনাফাটা কি? যৌগিক মুনাফা, এটার আরেকটা নাম হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা। এখন এইখানে মুনাফাটা বললেও এটা আসলে কিন্তু মুনাফা না। এইখানে যদি মুনাফা বলে, এটা কিন্তু আসলে মুনাফা না। এখানে এটা আসলে সুদ আসল বা মুনাফা আসল। চক্রবৃদ্ধি মুনাফায় আমরা যে মুনাফাটা, এখানে যে মুনাফা বলতেছি, এটা মুনাফা না, এটা আসলে মুনাফা আসল হয়। মানে চক্রবৃদ্ধি মুনাফা সরাসরি বের করা যায় না, চক্রবৃদ্ধি মূলধন সরাসরি বের করা যায় আর কি। চক্রবৃদ্ধি মূলধন, এই মূলধনের মধ্যে মুনাফা এবং আসল দুইটাই থাকে। আমি ভুল বলছি, মূলধনের মধ্যে, মানে চক্রবৃদ্ধি মূলধন বললে এখানে মুনাফা এবং আসল দুটোই থাকবে। এখন চক্রবৃদ্ধি মূলধন বা চক্রবৃদ্ধি মুনাফা জিনিসটা কি, সেটা আমরা একটু আগে বোঝার চেষ্টা করি। ধরেন এই 1000 টাকা ব্যাংকে জমা রাখা হয়েছে, এটা হলো আসল। হ্যাঁ, 1000 টাকা ব্যাংকে জমা রাখা হয়েছে এবং মুনাফার হার হইল 10%। মুনাফার হার হইল 10%। 3 বছর পর, 3 বছর পর, সময় হলো 3 বছর, 3 বছর পর মুনাফা কত হবে? আমরা একটু আগে মুনাফা বের করছি, যে মুনাফা হইল, ধরেন 1 বছরে, যদি বলতে 1 বছরে মুনাফা কত হবে, তাহলে আমরা বের করতাম যে আসল গুণন সময় গুণন মুনাফার হার ভাগ 100। এই শূন্য শূন্য যদি কেটে দেয়, এই দুইটা শূন্য, তাহলে কত হচ্ছে? 300 টাকা।
তাই না? সরি, 1 বছর যদি হয় তাহলে 100 টাকা। আমরা যদি প্রথম বছরে 1 বছর পরে মুনাফাটা বের করি তাহলে 100 টাকা, সরল মুনাফার ক্ষেত্রে এটা। দ্বিতীয় বছর গিয়ে, এটা হলো প্রথম বছর, এটা হলো প্রথম বছর, দ্বিতীয় বছরে ওই সেম জিনিস, 100 টাকায় মুনাফা হবে। তৃতীয় বছরে ওই সেম 100 টাকায় মুনাফা হবে। এই 100 টাকা, 100 টাকা, 100 টাকা, 3 বছরে 300 টাকা মুনাফা হবে। 3 বছর পরে গিয়ে 300 টাকা মুনাফা হচ্ছে, এটা আমরা একবারে বের করি। সেটা সূত্র দিয়ে কোনটা, এই 100, এই আসল গুণন সময় গুণন হার ভাগ 100, হিসাব করলে আসতেছে 300। মানে প্রতি বছর 100, 100, 100। মানে সরল মুনাফার ক্ষেত্রে যে মুনাফাটা এটা ফিক্সড, আসল যেটা এটা ফিক্সড। প্রতি বছরে শুধু আমাদের মুনাফাটা, একই মুনাফা আসতেছে, এখানেও 100 আসতেছে, এখানেও 100 আসতেছে, এখানেও 100 আসতেছে। এটা হলো সরল মুনাফার ক্ষেত্রে। কিন্তু যদি যৌগিক মুনাফা বলে, যৌগিক যৌগিক মুনাফার ক্ষেত্রে সিস্টেমটা একটু ভিন্ন। সেটা কি? যৌগিক মুনাফার ক্ষেত্রে প্রথম বছর, প্রথম বছর মুনাফা কত হবে? প্রথম বছর মুনাফা হবে এই 100 গুণন এক, এক মানে হলো বছর, 1 বছর গুণন মুনাফার হার ভাগ 10, মানে 100 টাকা। দ্বিতীয় বছর, দ্বিতীয় বছর মুনাফা কত হবে? খেয়াল করেন, দ্বিতীয় বছরে গিয়ে আসলটা 1000 নাই, দ্বিতীয় বছরে গিয়ে আসল হবে, আগের আসলে 1000, আর এই যে প্রথম বছরের যে মুনাফা ছিল 100, এটা হবে দ্বিতীয় বছরে আসল। মানে এইখানে গিয়ে দ্বিতীয় বছরে গিয়ে শুধু আসলের উপর মুনাফা বের করবো না, আসল এর সাথে যে প্রথম বছরে মুনাফা হয়েছে পুরোটার উপরেই মুনাফা বের করবো। মানে দ্বিতীয় বছরে আসল হচ্ছে 1100 গুণন সময় তো 1 বছর, দ্বিতীয় বছর ওই 1 বছর সময়, গুণন 10 ভাগ 100, হিসাব করলে কত হয়? 110 টাকা। তৃতীয় বছরে গিয়ে, তৃতীয় বছরে গিয়ে আসল কত হবে? তৃতীয় বছরে গিয়ে আসল হবে ওই সেম জিনিস, আগের আসল ছিল 1100, আগের আসল ছিল 1100, এখন মুনাফা হয়েছে 110, তাহলে টোটাল কত হইল? 1210 টাকা। টোটাল 1210 টাকা। তাহলে তৃতীয় বছরে যদি আমরা মুনাফা বের করি, তৃতীয় বছরে মুনাফা হবে, মুনাফার ক্ষেত্রে আসল হবে 1210 গুণন 1 বছর গুণন 10% ভাগ 100। এই শূন্য শূন্য যদি এই শূন্য শূন্য কেটে দেই তাহলে কত হচ্ছে এবার? 121 টাকা। তাহলে দেখেন 3 বছরে টোটাল মুনাফা কত হইলো? প্রথম বছরে 100, দ্বিতীয় বছরে 110, তৃতীয় বছরে 121। তাহলে 321, 200, 300, 331 টাকা। তোমরা 3 বছরে টোটাল মুনাফা হইলো 100, পরের বছর হয়েছে 110 টাকা, তারপরের বছর হয়েছে 121 টাকা, টোটাল 331 টাকা। এটা হলো যৌগিক মুনাফা, সরল মুনাফা, যৌগিক মুনাফা। আর যখন সরল মুনাফা তখন কিন্তু ছিল দেখেন 300 টাকা। সরল মুনাফার ক্ষেত্রে ছিল 300 টাকা, যৌগিক মুনাফার ক্ষেত্রে হলো 331 টাকা। আসলে যৌগিক মুনাফাটা কি, সুদেরও সুদ হয়। সরল মুনাফার ক্ষেত্রে সুদের কোনো সুদ নাই, যৌগিক মুনাফার ক্ষেত্রে সুদেরও সুদ হয়। তাহলে যৌগিক মুনাফার একটা সূত্র আমরা সবাই জানি, যৌগিক মূলধনের সূত্র, যৌগিক বা চক্রবৃদ্ধি, যৌগিক বা চক্রবৃদ্ধি মূলধন। সূত্রটা হইল P×1 + R/100 এই হইল সূত্র, এটা হলো সূত্র। তা আমি, হ্যাঁ, যৌগিক মুনাফার ক্ষেত্রে 31 টাকা বেশি পাচ্ছে, এটা কিন্তু আসে। সরল এবং যৌগিক মুনাফার পার্থক্য কত? তাহলে সরল এবং যৌগিক মুনাফার পার্থক্য 31 টাকা, এটা কিন্তু আসে। তো ব্যাংকে, ব্যাংক দেয় আপনাকে সরল মুনাফা, কিন্তু আপনার কাছ থেকে নেয় যৌগিক মুনাফা। ওই যে এনজিও থেকে যে মুনাফাগুলো, এনজিও থেকে যখন টাকা নেন তখন আপনার কাছ থেকে চক্রবৃদ্ধি হারে মুনাফা নেয়। আর আপনি যখন ব্যাংকে জমা রাখেন তখন আপনাকে সরল মুনাফা দেয়, আপনাকে আবার চক্রবৃদ্ধি দেয় না। তো আমরা এই সূত্র দিয়ে অঙ্ক করব না, হ্যাঁ, এই সূত্র দিয়ে অঙ্ক করবো, একটা অঙ্ক করে দেবো এই সূত্র দিয়ে, এরপর দেখাবো সূত্র ছাড়া কিভাবে করা যায়। তো চলেন আমরা অঙ্কে চলে যাই। আমরা প্রথমেই টাই ব্যাক করবো চক্রবৃদ্ধি মুনাফা এবং মূলধন নির্ণয়। এখন দেখেন এখানে 10% মুনাফায় 3000 টাকায় জমা রাখা হলো প্রথম বছরান্তে। আচ্ছা, এই অঙ্কটা এখন করি না, এই অঙ্কটা পরে করি, এই অঙ্কটা করি আমরা। হুম। 5% চক্রবৃদ্ধি সুদে 2 বছর মেয়াদি স্থায়ী হিসাবে 8000 টাকা বিনিয়োগ করা হইল। এরপর বলছে স্থায়ী হিসাবটির মেয়াদ শেষে আলবার্ট মোট কত টাকা পাবেন। তাহলে আমাদের সূত্রটা হলো এটা, P×1 + R/100 সূত্র হলো এটা। হ্যাঁ,
এখানে পি হচ্ছে 8,000 টাকা, তাহলে আমরা বসাই দেই 8,000 ইন্টু 1 প্লাস আর এর মান হলো 5 ভাগ 100 টু দি পাওয়ার এন, এন মানে হলো কয় বছর, 2 বছর, তাহলে এখানে 2। এবার দেখেন 8,000, দেখেন এটা যদি আমরা হিসাব করি কত হয়, এই 100 যোগ 5, তার উপর কিন্তু স্কোয়ার আছে। এটা যদি হিসাব করি আমরা, তাহলে উপরে হচ্ছে 105, নিচে হচ্ছে 100, কয়টা, 2টা, তাই না, এই যে স্কোয়ার আছে। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি না, 8,000 গুণন এই যে 105 ভাগ 100 দুইবার আছে, মানে স্কোয়ার আছে যেহেতু, তাহলে আমরা দুইবার লিখবো 105 ভাগ 100 গুণন 105 ভাগ 100। আমরা সরাসরি এইটা হিসাব করলে অ্যান্সার পেয়ে যাবো, একদম অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। তাহলে আমার এই সূত্র প্রয়োগ করার তো দরকার নাই, তাহলে আমরা সরাসরি এইটা লিখতে পারি। কিভাবে, এই যে 8,000 টাকার উপর যৌগিক মূলধন বের করবেন, তার মানে 8,000 লিখবেন, 8,000 ইন্টু মুনাফার হার কত, 5%। মুনাফার হার যত হবে উপরে 100-র সাথে তত যোগ করতে হবে, যে 5%, তাহলে উপরে হবে 105, নিচে হবে 100। এখন এটা আমরা কতবার লিখবো, এখানে সময় যত আছে ততবার লিখবো। সময় দুইবার আছে, তাহলে এটা দুইবার লিখবো। সময় দুইবার আছে, তাহলে এটা আমরা দুইবার লিখবো। ঠিক আছে, এটা হিসাব করলে যা অ্যান্সার আসার আসবে। না, বেশি বড় হলে আপনারা ওটা স্কিপ করবেন, এটা সমস্যা নাই। যেমন এই যে 10% হার মুনাফায় 8,000 টাকা, 3 বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত, তাহলে এই যে 8,000 টাকা, তাই না, 8,000 গুণন মুনাফার হার কত, 10%, তাহলে উপরে 110, নিচে 100, কয়বার লিখবে এটা, 3 বছর আছে 3বার, তাহলে 110 ভাগ 100, 110 ভাগ 100। এখন এটা আপনাকে হিসাব করতে হবে, এইখানকার একটা একটা শূন্য, এইখানকার 2 শূন্য কাটা গেল, এইখানকার 2 শূন্য, আর এখানকার 2 শূন্য কাটা যাবে, এইখানকার 2 শূন্য, এইখানকার 2 শূন্য কাটা যাবে। তাহলে এটা অ্যান্সার হবে 8 × 11 কিউব। এই 11 তিনটা আছে, 11 কিউব, এটাই অ্যান্সার। ওকে, আরেকটা জিনিস সেটা হচ্ছে যদি জনসংখ্যার অঙ্ক আসে মনে রাখতে হবে, জনসংখ্যা জনসংখ্যা সবসময় চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পায়। জনসংখ্যার যে বৃদ্ধিটা, এটা চক্রবৃদ্ধি হারে হয়, তার মানে এটা চক্রবৃদ্ধির অঙ্কের নিয়মে করতে হয়। তা কোনো শহরের বর্তমান জনসংখ্যা 64 লক্ষ, জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 25, প্রতি হাজারে 25 জন। আগের অঙ্কে কিন্তু এই যে 10% মানে কি, প্রতি 100-তে 10 বৃদ্ধি পায়, প্রতি 100-তে 10, ওই জন্য নিচে 100 হয়েছে, উপরে 110। তাহলে এইটাতে কি বলছে, এটা তো বলছে প্রতি হাজারে 25 জন। তাহলে 2 বছর পরে জনসংখ্যা কত হবে, 2 বছর পরে জনসংখ্যা হবে, আগে 64 লক্ষ লিখে ফেলেন, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, 64 লক্ষ লিখে ফেললাম। এখন কি বলছে, প্রতি হাজারে 25, আপনি তাই বলে এবার লিখিয়েন না যে 125 ভাগ 100, ব্যাপারটা কিন্তু এরকম না, কারণ এখানে হাজারে কথা আছে। তাহলে নিচে হবে 1,000, আর উপরে হবে 1,000 যোগ 25, তার মানে 1,025। কয়বার লিখবো, 2 বছর আছে, দুইবার লিখবো, 1,025 ভাগ 1,000। এখন হিসাব করেন, এখানকার 3টা শূন্য, এখানকার 3টা শূন্য কাটা দিলাম, এইখানকার 2টা শূন্য, এখানকার 2টা শূন্য কাটা দিলাম, বাকিটা এখন হিসাব করলে যা হবে তাই অ্যান্সার। এত বড় হিসাব যদি আসে আপনার হাতে, যদি পরীক্ষার হলে সময় কম থাকে, এটা করার দরকার নাই। সৈকত বলছেন 1,000 বার লিখতে হবে, এই চিন্তা মাথায় আসলো কিভাবে? আচ্ছা, এগুলো এখন নিজেরা করবেন। আচ্ছা, চক্রবৃদ্ধি মুনাফা বের করতে বলছে, ভালো ভালো কথা এখানে, চক্রবৃদ্ধি মুনাফা বের করতে বলছে। চক্রবৃদ্ধি মুনাফা বের করতে বলে কি করবেন তাহলে, এই 10,000 গুণন এখানে 10% আছে, তাহলে 110 ভাগ 100, 110 ভাগ 100, হ্যাঁ, দুইবার লিখলাম, 2 বছর আছে দুইবার। তাহলে এখানকার 2টা শূন্য, এখানকার 2টা শূন্য কাটা, এখানকার 2টা শূন্য, আর এখানকার 2টা শূন্য কাটা, 11 11 হচ্ছে 121, মানে 12,100, 12,100। এবার খেয়াল করেন, এটা কিন্তু মূলধন, মানে এখানে মুনাফা এবং আসল দুইটাই আছে, মুনাফা এবং আসল দুইটাই আছে। আপনাকে বের করতে বলছে মুনাফা, তাহলে এই মুনাফা আসল থেকে যদি আসল 10,000 বাদ দেন, তাহলে আপনি পেয়ে যাবেন কি, মুনাফা, পেয়ে যাবেন মুনাফা, মানে 12,100 থেকে যদি 10,000 বাদ দেন, তাহলে মুনাফা হয়ে যাবে 2,100। এটা হলো অ্যান্সার। শহীদা বলছেন 1,025 কেন হইলো, আপনি আগে বলেন তো এখানে 110 কেন হইলো,
110 কেন হইলো? নিচে 100 ছিল, উপরে 100-র সাথে 10 যোগ হয়ে 110 হয়েছে, তাই না? কিন্তু এই অঙ্কে এনে বলছে প্রতি হাজারে, তাহলে নিচে 1000, তাহলে উপরে 1000-এর সাথে 25 যোগ হবে, তার মানে 1025 ভাগে 1000, এই জন্য হয়েছে। ওকে, তাহলে এটা চক্রবৃদ্ধি মুনাফা, আপনারা নিজেরা বের করবেন, ঠিক আছে? এবার আংশিক বছরের মূলধন বা মুনাফা নির্ণয়, খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ, এগুলো পরীক্ষায় আসে। আচ্ছা, ধরেন যে আপনি ব্যাংকে 1000 টাকা রাখছেন, ব্যাংকে 1000 টাকা রাখছেন, এটা 1000 জমা রাখছেন ব্যাংকে। এখন ব্যাংক আপনাকে বলল যে আপনাকে 10% মুনাফা দিবে, আপনাকে 10% মুনাফা দিবে, ব্যাংক আপনাকে বলল, ঠিক আছে? এইবার 10% মুনাফা দিবে মানে কত টাকা মুনাফা হবে? 1000 টাকার 10% মুনাফা মানে কত? 100 টাকা, তাই না? 2 শূন্য 2 শূন্য কাটা গেলে 100 টাকা, 100 টাকা মুনাফা দেবে, তার মানে আপনি মুনাফা পাবেন কত টাকা? মুনাফা পাবেন 100 টাকা, রাইট? মুনাফা পাবেন 100 টাকা। এখন আপনার মনে করেন যে টাকার প্রয়োজন হইল, আপনাকে কিন্তু এই মুনাফাটা 1 বছর পরে দিবে, 1 বছর পর দিবে, তাই না? 1 বছর পর দিবে। ধরেন আপনার টাকার প্রয়োজন হইল, আপনি ব্যাংকে 6 মাস পরে গেলেন। কয় মাস পর? 6 মাস পর গেলেন, 6 মাস পর গিয়ে ব্যাংকে বললেন আমাকে মুনাফার টাকাটা দেওয়ার জন্য, আপনাকে কত টাকা দিবে? 1 বছর পরে কিন্তু 100 টাকা দিবে। আপনি যদি 6 মাস পরে যান, তাহলে আপনাকে কত টাকা দিবে? 6 মাস পরে গেলে ব্যাংক আপনাকে 50 টাকা দিবে, আবার 6 মাস পর 50 টাকা দিবে। মানে ব্যাংক আপনাকে হিসাব করে দেখবে 100 টাকা হয়, টোটাল তো 100 টাকা হয়, তাহলে বছর শেষে কত, মানে 6 মাস পর পর নিলে তাহলে দুইবার পাবে, তাহলে 50 50 করে দিবে। ধরেন আপনি 3 মাস পর গেলেন, 3 মাস পর পর গেলেন, 3 মাস পর পর গেলেন, 3 মাস পর পর আপনি ব্যাংকে গেলেন টাকা নেওয়ার জন্য। তা 3 মাস পর পর যদি যান, প্রতিবার কি আপনাকে 100 টাকা দিবে? 3 মাস পর পর গেলে আপনাকে কি করবে? ব্যাংক হিসাব করবে 3 মাস পর পর যদি ব্যাংক আমার কাছে আসে টাকা নিতে, জিয়াউল হক 33 না, আপনি হিসাবটা ভালো করে বুঝেন। 3 মাস পর পর যদি আপনার কাছে আপনি টাকা নিতে চান, তাহলে বছরে কয়বার টাকা নিতে যেতে পারবেন? মানে বছরে কয়বার টাকা নেবেন 3 মাস পর পর টাকা নিলে? 4বার। সে কি করবে? ওই 100 টাকাকে 4 ভাগ করে দিবে, 100 টাকাকে 4 ভাগ করে দিবে, তাই না? 25 টাকা দিবে 3 মাস পর, আবার 25 টাকা দিবে 3 মাস পর, আবার 25 টাকা দিবে 3 মাস পর, আবার 25 টাকা দিবে 3 মাস পর। তাই এটা একটা সহজ হিসাব না? সহজ হিসাব না? তাহলে এইটুকু তো বুঝতে পারছেন। তার মানে আপনি যদি বছর শেষে যান, যে টাকাটা পাইতেন বছরের আগেই যদি চলে যাইতেন, বছরের আগে যদি চাইতেন, তাহলে আপনাকে ওই হিসাব করে দিবে। কিন্তু দেখেন ব্যাংক আবার কতটা চালাকি করে, যখন আপনি ব্যাংক থেকে টাকা নেন, আপনি ব্যাংক থেকে টাকা নেন, ধরেন আপনি 10,000 টাকা ব্যাংক থেকে সুদ নিছেন, সুদের উপর একটা টাকা নিছেন, মানে লোন নিছেন আর কি, এনজিওর কাছ থেকে। এখন 10,000 টাকা যদি লোন নেন, 10% হারে যদি সুদ হয়, 1,000 টাকা সুদ হয়, ধরলাম 1,000 টাকা সুদ হয়। কিন্তু আপনার কাছে কি 10% হারে সুদ নাই? খেয়াল করে দেখেন তো। আপনি 10,000 টাকা রাখলেন, 1 মাস পরে এসে আপনার কাছ থেকে 1,000 টাকার কিস্তি নিয়ে গেল। ভালো করে খেয়াল করেন, 1 মাস পরে এসে আপনার কাছ থেকে 1,000 টাকা কিস্তি নিয়ে গেল। এই যে 1,000 টাকা 1 মাস পর 1 মাস আপনার কাছে ছিল, কিন্তু এই 1,000 টাকার সুদ নিয়েছে 12 মাসের। ছিল আপনার কাছে 1 মাস, কিন্তু আপনার কাছ থেকে সুদ নিল 12 মাসের। মানে আমার কথাটা কি বুঝতে পারছেন? এই যে যারা হচ্ছে আপনারা ব্যাংক থেকে লোন নিবেন বা লোন নেন, যদি মাসিক কিস্তিতে নেন বা সাপ্তাহিক কিস্তিতে নেন, ব্যাপারটা কিন্তু এরকম দাঁড়ায় যে 10,000 টাকা আপনার কাছে পুরো বছর থাকবে, আপনি 1,000 টাকা সুদ দিবেন, এতে কোনো সমস্যা নাই, এতে কোনো সমস্যা নাই। কিন্তু আপনি 10,000 টাকা নিলেন, আপনাকে 11,000 টাকা শোধ করতে হবে, ঠিক আছে, কিন্তু আপনার কাছ থেকে যে পরের সপ্তাহে এসেই 500 টাকা নিয়ে গেল, বা 1 মাস পরে 1,000 টাকা নিয়ে গেল, 1 মাস পর 1,000 টাকা নিয়ে গেল, আপনার কাছে টাকাটা থাকলো 1 মাস, কিন্তু সুদ নিল 12 মাসের। এই যে এরকম করে হচ্ছে ব্যাংকের সুদের হারটা অনেক বেড়ে যায়। বলে যে 10% সুদ নেয়, কিন্তু সুদের হারটা প্রায় 50 থেকে 60% হয়ে যায়, প্রায় 50 থেকে 60% হয়ে যায়। কিন্তু গ্রামের মানুষ তো এটা বুঝবে না। গ্রামের মানুষকে এটা বুঝাইতে যান, সে বুঝবে না। গ্রামের মানুষ কেন, এখানে আমাদের অনার্স মাস্টার্স পাশ করা অনেক অনেক ছেলে মেয়ে আছে, তারা এই জিনিসটা জানেও না, বা এই জিনিসটা বুঝাইলেও বুঝে না যে এই যে ব্যাংক থেকে যে এনজিও গুলো থেকে যে লোন নেওয়া হয়, সেই লোনের যে মুনাফার হারটা, সেটা আসলে 10-12% না,
সেই হারটা অনেক বেশি, 40, 50, 60% পর্যন্ত হয়ে যায় যারা সাপ্তাহিক কিস্তিতে নেয়। তার মানে কি, আপনি 20,000 টাকা নিছেন, পরের সপ্তাহে এসে আপনার কাছ থেকে 800-900 টাকা নিয়ে গেল, মানে পরের সপ্তাহে এসে আপনার কাছ থেকে 900 টাকা নাই, কিন্তু ওই 900 টাকা সুদ নিচ্ছে 1 বছরের। কি করা যায় তাহলে স্যার? টাকা নেওয়া যাবে না। এখন আমি যদি এইসব কিছু আবার এখানে বলি, বর্তমানে এমনি যে সরকার আছে এই সরকার আবার আমাকে ধরে ফেলবে যে হ্যাঁ আপনি আবার আমাদের ব্যাংকের, গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে বলতেছেন, তখন আবার বিপদে পড়ে যাব। তো থাক, ওইসব কিছু বলা দরকার না। আপনার সুদ নিয়ে লোন নিয়েন না ব্যাংক থেকে, লোন নিয়েন না। ইসলামী ব্যাংক সম্পর্কে আমি জানি না, ইসলামী ব্যাংকের ওদের নিয়মটা আমি জানি না। আমি যেহেতু জানি না, আমি সেই বিষয়ে আমি বলতে পারবো না। দেখেন, ব্যাংকের বিজনেসটা কিন্তু আসলে মানে খুবই ইন্টারেস্টিং, তাই না? দেখেন ওরা কি করে, ধরেন আপনার কাছে 10,000 টাকা লোন দিল, হ্যাঁ, ধরেন আরেকজনের কাছে 10,000 টাকা লোন দিল, ঠিক আছে? ধরেন 10,000 টাকা 10 জনের কাছে লোন দিল, 10 জনের কাছে। পরের সপ্তাহে গিয়ে 1,000 টাকা করে কিস্তি দিল। ভালো করে খেয়াল করেন, 1,000 টাকা করে কিস্তি দিল 10 জনের কাছ থেকে। 10,000 টাকা কিস্তি নিয়ে সে ওই 10,000 টাকা ফিরে আরেকজনকে কিস্তি দিল। তার মানে কি, সে আপনার টাকা দিয়ে সে ব্যবসা করতেছে, আপনার টাকা দিয়ে ব্যবসা করতেছে। মানে এই জিনিসটা চিন্তা করলে আমার শুধু মাথা ঘুরে, যে এরা মানে কোন লেভেলের বিজনেস করতেছে। ওরা কিন্তু এই যে কিস্তি নিয়ে ওই টাকা আবার আরেকজনকে সুদ, আরেকজনকে লোন দেয়, তার কাছ থেকে কিস্তি নিয়ে আবার আরেকজনকে লোন দেয়। মানে আপনার টাকা দিয়ে সে বিজনেস করে। ঠিক আছে, আমরা চলেন অঙ্ক করি। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম, যে ব্যাংক খুব চালাক। ওদের কাছ থেকে যদি লোন নেন আর আপনি যদি নির্দিষ্ট সময়ের আগেই টাকা চাইতে যান, তাহলে ওরা টাকা যদি দেয়, তাহলে ওরা সুদের হারটা কমায় ফেলে। সুদের হারটা কি করে, কমায় ফেলে। এই যে আপনি 3 মাস পর 25 টাকা করে সুদ নিচ্ছেন, তার মানে সুদের হারকে 4 ভাগ করে দিছে। ঠিক আছে? আচ্ছা চলেন তাহলে আমরা এই অঙ্কটা করি। এই যে 6% হার সুদে ষান্মাসিক, মানে হচ্ছে 6 মাস পর পর চক্রবৃদ্ধিতে 2,000 টাকা যদি একটা সঞ্চয় হিসাবে জমা রাখা হয়, তাহলে বছর শেষে সুদ আসলে কত টাকা পাওয়া যাবে? তার মানে 6 মাস পর পর সে সুদ নিবে। দেখেন এই যে 6% যে সুদের হারটা, মানে কি, বছর 100 টাকার উপর বছর শেষে 6 টাকা সুদ দিবে। কিন্তু আপনি 6 মাস পরে গেলে আপনাকে সুদ কয় টাকা দিবে? 3 টাকা দিবে। 6 মাস পরে গেলে আপনাকে সুদ দিবে 3 টাকা। তার মানে মুনাফার হার এখানে 6% হইলেও ষান্মাসিক চক্রবৃদ্ধিতে যখন যাবে, তখন মুনাফার হার হয়ে যাবে 6/2, মানে 3%। 3% হবে। তাহলে চক্রবৃদ্ধি মূলধন কত হবে? এই যে 2,000 গুণন মূলধন, তো 2,000 আছে। মুনাফার হার কিন্তু 3%, এখন 6% নাই, 3%। তাহলে উপরে হবে 103, নিচে হবে 100। এখন এটা কতবার লিখবো? এখানে বলছে কি বছর শেষে, 1 বছর শেষে মানে 1 বছর। এখন 1 বছরে কি আমি একবার লিখবো? না, 1 বছরে একবার লিখবো না। কেন লিখবো না? কারণ আমি 1 বছর যদিও বলছে, কিন্তু আমি সুদ নিব কয়বার? আমি শুরুতেই বলছিলাম এন কিন্তু শুধু বছর না, এন মানে হচ্ছে কতবার আপনি সুদ নিচ্ছেন। আপনি 6 মাস পর পরে যদি সুদ নেন, 1 বছরে 2বার সুদ নেবেন, তাহলে এখানে 2বার হবে, মানে 103/100। এটা হিসাব করলে যা হবে তাই অ্যান্সার। হ্যাঁ, এন বছরে কয়বার সুদ, এন মানে হচ্ছে বছরে কয়বার সুদ নিবে সেটাই। যেমন এখানে 20% যৌগিক মুনাফায় 10,000 টাকা 2 বছরের জন্য বিনিয়োগ করা হলো। যদি যৌগিক মুনাফা অর্ধ বছরে হিসাব করা হয়, মানে 6 মাস পর পর যদি যৌগিক মুনাফা নেয়, তাহলে মুনাফার হারটা কি হবে? বছরে যে অর্ধ বছরে নিলে মানে কি, বছরে 2বার নিবে, তাহলে মুনাফার হার 2 ভাগ হয়ে যাবে, মানে 10%। 10%। তাহলে দেখেন 2 বছর এন এর মান কত হবে? 6 মাস পর পর যদি নেয়, 1 বছরে নিবে 2বার, 2 বছরে নিবে 4বার, তাহলে এন এর মান হবে 4। এখন আপনি হিসাব করেন, এই 10,000 গুণন মুনাফার হার 10%, তো তাহলে 110/100 4বার লিখতে হবে। 110/100, এটা 43 BCS আসছিল, এই প্রশ্নটা 43 BCS এর। 110/100, 110/100। দেখেন এখানকার এই দুইটা শূন্য আর এই দুইটা শূন্য কাটা, এখানকার এই দুইটা শূন্য আর এই দুই শূন্য কাটা, 1 2 3 4, 1 2 3 4, তাহলে হচ্ছে 11^4। মজার ব্যাপার হচ্ছে এই প্রশ্নটা 43 BCS আসছিল না, অপশনটা ঠিক এইভাবে ছিল, 11^4। অপশনটা কিন্তু এইভাবেই ছিল। পার্সেন্ট যারে দিয়ে ভাগ হবে, সময় তারে দিয়ে গুণ হবে। হ্যাঁ নিশা, আপনি এইভাবে মনে রাখতে পারেন। ওকে লিপা, আপনি এতক্ষণ কইছিলেন, এতক্ষণ কইছিলেন এই যে আমরা আমরা যে এনজিওর আলাপ 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 আলোচনা করলাম, যে এনজিও থেকে লোন নেওয়া যাবে না, লোন নিলে ওরা সুদের হার বেশি নেয়। আপনি এতক্ষণ কইছিলেন বলেন? আমি তো এতক্ষণ আলোচনা করছি যে 6 মাস পর পর যদি সুদ নেয়, মুনাফা অর্ধেক হয়ে যায়, অর্ধেক অর্ধেক করে দিবে।
দুই ভাগ, যে বছরে দুইবার নিচ্ছে তাহলে দুই ভাগ হয়ে যাবে। এই জন্য 20কে 2 দ্বারা ভাগ করলে 10 হয়। আচ্ছা, এগুলো তাহলে এখন আপনারা করবেন, হ্যাঁ। অর্ধ বছর মানে ষান্মাসিক, অর্ধ বছর মানে ষান্মাসিক। আমি তো এই যে প্রথম এটা এটা এই অঙ্কটা আর এই অঙ্কটা সেম, দুইটাই সেম। আচ্ছা, সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য, এটা খুবই সহজ। সরল মুনাফা বের করবেন আর চক্রবৃদ্ধি মুনাফা বের করবেন, দুইটা কি করবেন, বিয়োগ করে দিবেন। যেমন এখানে বলছে বার্ষিক 10% হারে 1,000 টাকার 2 বছরের সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত। তাহলে প্রথমে সরল মুনাফা বের করেন। সরল মুনাফা কত হবে, এই যে 1,000 গুণন 10 গুণন 2 ভাগ 100। এখানকার 2 শূন্য আর এখানকার 2 শূন্য যদি কাটা যায় তাহলে কত হচ্ছে, 200 টাকা। তাহলে সরল মুনাফা 200। হ্যাঁ, কিস্তির পরিমাণকে এর মধ্যে ইনক্লুড করবেন, হ্যাঁ। এবার চক্রবৃদ্ধি মুনাফা বের করেন। চক্রবৃদ্ধি মুনাফা আগে চক্রবৃদ্ধি মূলধন বের করবেন। 1,000 গুণন, মুনাফার হার 10%, তো 102 ভাগ 100, না 110 হবে, গুণন 110 ভাগ 100। এখানকার 2 শূন্য আর 2 শূন্য কাটা, এখানকার 2 শূন্য এখানকার 2 শূন্য কাটা, তাহলে কত হচ্ছে, 1210 টাকা। এটা হলো কিন্তু মূলধন, মানে এখানে মুনাফা এবং আসল দুইটাই আছে। তাহলে মুনাফা কত হবে, মুনাফা হবে এই 1210 থেকে যদি 1,000 বিয়োগ করি তাহলে 210 টাকা। এটা হলো সরল মুনাফা, এটা হলো চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে এই দুটার পার্থক্য কত, 10 টাকা। তাহলে চক্রবৃদ্ধি এবং সরল মুনাফার পার্থক্য 10 টাকা। তাহলে এইভাবে চক্রবৃদ্ধি এবং সরল মুনাফার পার্থক্যগুলো বের করুন। 47-এর যে প্রশ্নের কথা বলছেন এখন আশা করি পারবেন। ঠিক আছে, এই যে এগুলোর প্রত্যেকটা অঙ্কই সেম, সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য বের করার প্রতিটাই সেম। তবে এই অঙ্কটার ক্ষেত্রে এই অঙ্কটা আমরা একটু করে দিই। এবার দেখেন, এই 4% হার সুদে কত টাকার 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 1 টাকা হবে। এবার পার্থক্য দেওয়া আছে, আসলটা বের করতে বলছে। আচ্ছা, শেষেরটুকু, এখানে শেষেরটুকু কি বলছে, এটা হলো চক্রবৃদ্ধি মুনাফা আর এটা হলো সরল মুনাফা। প্রশ্ন বলছে সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত। তো চক্রবৃদ্ধি মুনাফা থেকে সরল মুনাফা 200 বাদ দেন, পার্থক্য হলো 10 টাকা। আর এটা হলো চক্রবৃদ্ধি মূলধন, মানে এখানে মুনাফা আর আসল দুইটাই আছে, মুনাফা এবং আসল দুইটাই আছে। তাহলে মুনাফা বের করতে হলে কি করতে হবে, আসলটা বিয়োগ করতে হবে এটা থেকে। এই জন্য 1210 থেকে যে 1,000 আসল বিয়োগ করে মুনাফা পাইছি। ঠিক আছে। আচ্ছা, আমরা এই অঙ্কটা করি, হ্যাঁ। এটার মূলধন যদি আমরা পি ধরি তাহলে দুইটা অঙ্ক, হ্যাঁ, এখানে তিনটা অঙ্ক আগে। এই সরল মুনাফা কত হবে, সরল মুনাফা হবে এই আসল গুণন সময় গুণন মুনাফার হার ভাগ 100। আর চক্রবৃদ্ধি, চক্রবৃদ্ধি মূলধন আগে বের করি, হ্যাঁ। চক্রবৃদ্ধি মূলধন হবে এই পি গুণন 104 ভাগ 100, তারপরে গুণন 104 ভাগ 100, হ্যাঁ। এটা পি গুণন, এটা হবে কত, 1.04 গুণন 1.04। এটা হিসাব করলে কত হয়, 104 100 10,000 10,816। এটা হবে 1.0816 পি। এটা হিসাব করলে এটা হবে, এটা হলো চক্রবৃদ্ধি মূলধন। তাহলে মুনাফা কত হবে, মুনাফা হবে 1.0816 পি মাইনাস এই যে মূলধন যেটা ধরছি পি, এটা বিয়োগ করলে হবে 0.0816 পি। তাহলে এটা হলো চক্রবৃদ্ধি মুনাফা। আর এটা হিসাব করলে কত হয়, 4 × 2 = 8, 0.08 পি। এটা হলো সরল মুনাফা। এই দুইটার পার্থক্য দেওয়া আছে 1 টাকা, মানে 0.0816 পি মাইনাস 0.08 পি এর মান 1। এই দুটা বিয়োগ করলে হবে 0.0016 পি সমান 1, মানে পি সমান 1/0.0016। এটা যদি আমরা হিসাব করি, উপরে 1 নিচে যদি 16 লিখি, এখানে গুণন 1 দিয়ে 1 2 3 4, 4টা শূন্য, 16 দ্বারা 10,000-কে ভাগ করলে 625 হবে। এটা অ্যান্সার। এটা পরীক্ষা আসবে না, এটা কঠিন হলেও পরীক্ষা আসবে না, এটা নিয়ে চিন্তা করার দরকার নাই। ঠিক আছে, পরীক্ষায় সহজ প্রশ্ন আসে, এই ধরনের প্রশ্ন পরীক্ষা আসছে এখন পর্যন্ত আসে নাই তো। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ।